আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের একটু প্রবলেম হচ্ছে, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এখন সাউন্ড ঠিক আছে। যে এখন সাউন্ড আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও, সাউন্ড এখন ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। তো হচ্ছে তোমাদের, যেহেতু আমাদের একটু সময় নষ্ট হয়ে গেছে, সো আমরা একটু দ্রুত বিষয়টা ক্লোজ করে দিই। সেটা হচ্ছে এই যে আমাদের বেসিক টু প্রো যে 2.0 যে নতুন কোর্স আছে, এই কোর্সটাতে হচ্ছে নবম দশমের বায়োলজির জন্য আমি আছি মোহাম্মদ জুন্নুর আইন খান, অথর অফ সহজ। আমার বইয়ের বিজ্ঞাপন দিয়ে দেই, এই যে সহজ বায়োলজি বই নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ দুইটারই হচ্ছে রাইটার আমি মোহাম্মদ জুন্নুর আইন খান, আমি তোমাদের সঙ্গে আছি। তো তোমাদের অনেক ভালোই হবে যে একজন রাইটারের সাথে তোমরা পুরা নবম দশমের কোর্সটা তোমরা কমপ্লিট করবা, এটা তোমাদের জন্য ভালো। আর আমিও খুবই প্রাউড ফিল করব যে আমি তোমাদের সঙ্গে তোমাদের মতো মেধাবী কিছু স্টুডেন্ট নিয়ে নতুন একটা কোর্সের যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। সো আজকে আমরা দেরি করব না, তো শর্টকাটে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে কোর্সটা, এই কোর্সটা তুমি চাইলে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে নিতে পারো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা নিতে পারো। আমার সঙ্গে তোমাদের এই বস কিছু টিচার রয়েছে, তোমাদের সবার প্রিয় টিপু স্যার আছে, এরপর হচ্ছে যার কথা না বললেই না রিদওয়ান, ওর সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই, সেও হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি মানে মেজর সাবজেক্টগুলো সব বেশিরভাগ ক্ষেত্রে সেই নিবে, বায়োলজিতে আমি থাকছি। আর তোমাদের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট তুমি আলাদা আলাদাভাবে নিতে পারো, কোনো প্রবলেম নাই। আবার হচ্ছে সবগুলো সাবজেক্ট একত্রিতভাবে যে একটা কম্বাইন্ড প্যাকেজ আছে, টোটাল প্যাকেজও নিতে পারো। প্যাকেজটা নিলে তোমার একটু সুবিধা আছে যে তুমি একটু ডিসকাউন্ট পাবো আর কি, তো এটা অনেক ভালো। তোমরা হচ্ছে কি কি বলছে স্যার, আপনার বায়োলজি বইটা দিন? ওকে, হ্যাঁ দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব ইনশাল্লাহ। এই যে বিজ্ঞাপন, সহজ বায়োলজি তোমাদের এ প্লাস পাওয়ার জন্য স্পেশাল একটা বই। যারা অতি অল্প সময়ের মধ্যে এ প্লাস পেতে চাও, গোছানো একটা প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য অসাধারণ একটা বই, সহজ বায়োলজি। বিজ্ঞাপন, বিজ্ঞাপন শেষ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা সরাসরি ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। ওকে, তো আমরা আজকে যে অধ্যায়টা পড়বো, এই অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো এখানে অধ্যায়টার নাম আমরা প্রথমে লিখে ফেলি। তো তোমাদেরকে বলবো, যেহেতু এটা বেসিক ক্লাস, সো এটা যতভাবে বেসিক দেওয়া যায় আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। সো এই ক্লাসগুলো একটু লেংথি, মানে অনেক দীর্ঘস্থায়ী ক্লাস হবে, এবং হচ্ছে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা শব্দ আমরা ডিসকাশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু বেসিক ক্লাস, অতএব আমাকে বেসিক দিতে হবে। কেউ ক্লাস 9-এ পড়ে, কেউ হচ্ছে আবার ক্লাস 10-এ পড়ে, নতুন বই অনেকেরই বই দিচ্ছে, আবার বই দেয় নাই। চলো আমরা আগে ক্লাসটা শুরু করার আগে আমরা একটু বই দেখে আসি, তোমাদের বই দেখে আসি, তোমাদের বই কিরকম। এই যে তোমাদের বই, বইটা আমার কাছে এই মুহূর্তে আছে। তোমাদের বইয়ের এই যে এইটা হচ্ছে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে জীবকোষ এবং টিস্যু, এবং হচ্ছে এই অধ্যায়টার মধ্যে যে এরকম একটা চিত্র দেওয়া আছে। আমি জানি যে বেশিরভাগ না, একেবারে 95% স্কুলের টিচার স্কুলে এখনো বই দেয় নাই। সো আমি একটু বইটা দেখানোর চেষ্টা করতেছি। এই যেটা হলো তোমাদের প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠায় তোমার এই অধ্যায়ে কি কি নিয়ে আলোচনা করা আছে সেগুলো আছে। যেমন উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো, এগুলো আমরা পড়বো না, এগুলো আমরা জাস্ট এই যে দেখাচ্ছি। এরপরে যে মূল অধ্যায়টা এখান থেকে শুরু হয়েছে, জীবকোষ, কোষের প্রকারভেদ, তারপর হচ্ছে আদি কোষ, প্রকৃত কোষ, তারপরে জনন কোষ, দেহকোষ, জনন কোষ, এবং হচ্ছে মূল জিনিসটা হচ্ছে এখানে এই যে টিস্যু, উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর এখানে চিত্র দেওয়া আছে। আচ্ছা, উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু এখানে আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ। প্রথমে আমরা এই কোষটাকে সামনে রেখে কিছু কথা বলি যে কোষ আসলে কি, কোষটা আসলে কি, এবং এই অধ্যায়টার নাম কি। তাহলে হচ্ছে আমরা সরাসরি আমাদের স্লাইডে চলে যাচ্ছি। এই অধ্যায়টার নাম হচ্ছে জীবকোষ, জীবকোষ ও টিস্যু। টিস্যু বানানটা আবার খেয়াল করো একটু, ঠিক আছে। টিস্যু বানানটাতে যদি টিস্যু দাও তাহলে হচ্ছে ওই যে টিস্যু হবে, যেটা দিয়ে আমরা ঘামটা মুছি। হ্যাঁ, এই জন্য এখানে জফলাটা আছে, এটা ভালো করে খেয়াল করো, এখানে জফলা আছে। টিস্যু, টিস্যু বানানে কি আছে, জফলা আছে। তো আমরা একটু চেষ্টা করি জীবকোষ, জীবকোষ কি আর টিস্যু কি, এটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি যে জীবকোষ আসলে কি। প্রত্যেকটা কোষ,
প্রত্যেকটা কোষ কি, মানে প্রত্যেকটা জীবের একটা একক আছে। যেমন আমরা একটু ভালো করে খেয়াল করে, একটা ওয়াল যদি হয়, এই যে ধরো অনেক বড় একটা ওয়াল আছে, একটা বড় ওয়াল আছে, ওয়ালগুলো তোমরা দেখবা এই যে এরকম, ঠিক আছে? এই যেটা হলো ওয়াল, অনেক বড় একটা ওয়াল ধরো, এবং ওয়ালের মধ্যে আমরা একটা ওয়াল যদি আমরা ভালোভাবে খেয়াল করি, ওয়ালের মধ্যে কি আছে, অনেকগুলা ইট আছে, অসংখ্য ইট মিলে কি হয়, একটা ওয়াল হয়। ধরো রাস্তার পাশ দিয়ে একটা বাড়ির চারপাশ দিয়ে বাউন্ডারি দিছে, ওয়াল দিছে। আমাদের যাদের বিল্ডিং আছে, বিল্ডিং এর দুই পাশে যে ওয়াল, ঘরের রুমের চারপাশ দিয়ে ওয়াল আছে, এই ওয়ালগুলাকে ভালো আমরা ইট পাই না, অনেকগুলা ইট একত্রিত হয়ে কি হয়েছে, একটা ওয়াল হয়েছে না? এরকম অনেকগুলা কোষ একত্রিত হয়ে আমাদের একটা জীব দেহ হয়েছে। যেমন এই যে আমার হাত পা, যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যেটাই আছে, একটা মাংসপেশি, ওইটাকে যদি আমরা একটু ভাঙি, ওইটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি পাবো, অসংখ্য কোষ পাবো। প্রত্যেকটা জীব অসংখ্য কোষ দ্বারা গঠিত। এটা জীব কেন, আমরা প্রাণী কেন বললাম না, আবার উদ্ভিদ কেন বললাম না? জীব বলতে আমরা কি বুঝি, যাদের জীবন আছে। এটা উদ্ভিদও হতে পারে, আবার প্রাণীও হতে পারে। জীব বলতে আমরা কি বুঝি, উদ্ভিদও বুঝি, প্রাণীও বুঝি। আমি যদি সরাসরি বলতাম উদ্ভিদ কোষ, তাহলে প্রাণী কোষ বাদ পড়ে যেত। আবার যদি বলতাম প্রাণী কোষ, তাহলে উদ্ভিদ কোষ বাদ পড়ে যেত। এই জন্য সহজ ভাষায় একটা শব্দ ব্যবহার করব, জীব কোষ। তার মানে কি, জীব কোষ মানে হচ্ছে জীব, যাদের জীবন আছে। জীব দ্বারা আমরা উদ্ভিদও বুঝি, প্রাণীও বুঝি। তার মানে এই যে দ্বিতীয় অধ্যায়, অধ্যায়টা কততম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টার নাম কি, জীবকোষ এবং টিস্যু। তার মানে এই টোটাল অধ্যায়টার মধ্যে জীবকোষ নিয়ে আলোচনা করা হবে। একটা জীবের যে কোষ আছে, এটা উদ্ভিদ কোষ হোক বা প্রাণী কোষ হোক, এই কোষের মধ্যে কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে, কি কি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই জীবকোষ গঠিত হয়, জীবকোষ তৈরি হয়। এই রেদওয়ান, এখানে কি যেন একটা চলতেছে। আচ্ছা, এখন হচ্ছে যে, তাহলে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে কি, জীব কোষ বলতে আমরা কি বুঝি, উদ্ভিদ কোষও বুঝি, প্রাণী কোষও বুঝি, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রত্যেকটা জীব কি দ্বারা তৈরি, কোষ দ্বারা তৈরি। এই কোষটার মধ্যে কি কি আছে, এই অধ্যায়টার মধ্যে কি আলোচনা করা হবে, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা জীব মানে কোষের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এই অধ্যায়টার মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। যেমন হচ্ছে কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো এই যে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষকে দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষের মধ্যে দিয়ে দেখো, বা এই যে নিচে এটা হচ্ছে প্রাণী কোষ। তো এই কোষের মধ্যে কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে একটা প্রাণী কোষ, এরকম একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, চারটা কোষ, পাঁচটা কোষ, ছয়টা কোষ, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কোষ নিয়ে আমাদের এই জীব দেহ, আমার দেহটা তৈরি হয়েছে। আমার দেহ কত, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে প্রায় 30 থেকে 100 ট্রিলিয়ন কোষ আছে। মানে এটা ট্রিলিয়ন পর্যায়ে, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, মানে এটা হিসাব নাই, অসংখ্য কোষ। এই যে একটা কোষকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো, কোষের মধ্যে আমরা যদি ভাঙি, তাহলে কোষের চারপাশ দিয়ে, একটা কোষের চারপাশ দিয়ে কি পাবো, এই যে চারপাশ দিয়ে একটা আবরণ পাবো আমরা। এই যে প্রত্যেকটা কোষের চারপাশ দিয়ে যে আবরণ, এই আবরণটাকে বলা হয় হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। একটা বিষয় ভালো করে খেয়াল করো, আমরা যদি কোষকে ভালোভাবে চিনতে পারি, কোষকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই অধ্যায়ের বেসিক ক্লিয়ার হবে। তুমি যদি কোষ সম্বন্ধে তোমার যদি কোনো প্রকার ঘাটতি থাকে, তাহলে অধ্যায়টা তোমার ঝামেলা বাঁচবে। আমরা আগে কোষটা চিনতেছি। কোষ কি, কোষ হচ্ছে প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবের গঠন এবং কার্যকরী একক, একটা ইউনিট। যে ইউনিটগুলো একত্রিত, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম অসংখ্য একত্রিত হয়ে এই আমি হইছি। আর প্রত্যেকটা জীবের এই যে আমার ভিতরে ধরো 40 ট্রিলিয়ন কোষ আছে, আমার ভিতরে কি আগে থেকে ছিল না? প্রত্যেকটা জীব প্রথমে একটা কোষ ছিল। কয়টা কোষ? একটা কোষ। এই একটা কোষ থেকে মাইটোসিস হয়ে দুইটা হয়েছে, দুইটার মধ্যে আবার মাইটোসিস হয়ে চারটা হয়েছে, চারটা থেকে আটটা হয়েছে, আটটা থেকে 16টা হয়েছে, এভাবে বাড়তে 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 এই আজকে 30 ট্রিলিয়ন, 40 ট্রিলিয়ন, 50 ট্রিলিয়ন কোষ হয়েছে।
এটা হচ্ছে অনেক বড় একটা সাধনার বিষয়, একদিনে হুট করে এটা হয় না। এই যে দেখো, তাহলে এই যে কোষ, এই যে এরকম প্রায় 30 ট্রিলিয়ন কোষ আমার শরীরের মধ্যে আছে, যে 30 ট্রিলিয়ন কোষ দ্বারা আমি তৈরি, ওই একটা কোষকে অনেক বড় করে এখানে দেখানো হয়েছে। খালি চোখে একটা কোষ কখনোই দেখা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। তাহলে একটা কোষকে যদি আমরা দেখি, চারপাশ দিয়ে কোষের একটা আবরণ আছে। এই কোষের যে চারপাশ দিয়ে যে আবরণ, এটাকে বলা হয় হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। কোষের চারপাশ দিয়ে যে আবরণ বা কোষ আবরণ। তাহলে এটাকে কি বলে দেখো, এটার কয়টা নাম? এই যে কোষের চারপাশ দিয়ে যে আবরণ, এই আবরণটার কয়টা নাম? একটা, এটাকে বলতে পারি আমরা প্লাজমা মেমব্রেন, এক নাম। দেখো এই আবরণটার কয়টা নাম? প্লাজমা মেমব্রেন, এই একটা নাম প্লাজমা মেমব্রেন। বা এটাকে বলা যাবে প্লাজমা ঝিল্লি, প্লাজমা ঝিল্লি, ঝিল্লিও বলা যাবে। বা কোষ আবরণ, এটাকে আমরা কি বলতে পারি? কোষের আবরণ, আমরা এটাকে বলতে পারি কোষ আবরণ, আমরা এটাকে কোষ আবরণ বলতে পারি। বা আমরা এটাকে আরেকটা নামও ডাকতে পারি, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। এটাকে আমরা কি বলতে পারি? কোষ ঝিল্লিও বলতে পারি, যেভাবে বলা যাক, কোনো সমস্যা নাই। কোষ ঝিল্লি, এই জন্য বইয়ের মধ্যে আমরা যখন পড়বো এই শব্দগুলা পাবো, বেশিরভাগ ক্ষেত্রে দেখবো প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা ঝিল্লি, কোষ আবরণ, কোষ ঝিল্লি, এগুলো সব একই বিষয়, একই জিনিস। সেটা হচ্ছে কি, কোষের চারপাশ দিয়ে একটা আবরণ। এখন দেখো, তার মানে প্রাণী কোষ শুরু হলো কি দিয়ে? প্লাজমা মেমব্রেন দিয়ে, প্লাজমা ঝিল্লি দিয়ে, কোষের আবরণ দিয়ে। এই যে কোষের আবরণ। এরপরে আমরা কোষের আবরণের ভিতরে যে ঢুকে গেলাম যে অংশটা, এই পুরো অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। পুরো অংশটার নাম কি? সাইটোপ্লাজম। তার মানে এই যে ধরো, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু আছে, এন্ডোপ্লাজমিক জালিকা আছে, আরো যে উপাদান রাইবোজোম আছে, কোষ গহ্বর যাই আছে, সব কিছু যে অংশটা, পুরো অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এবং মাঝখানে যে অংশটা আছে, এই যে গোলাকার যে বস্তু, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা 3D চিত্র দেখবো, ঠিক আছে? 3D দেখবো এবং ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। বাট আমি আগে বাহ্যিক স্বাভাবিক, যেহেতু তোমরা এই বইটা পড়বা, 3D চিত্রটা তোমার কাছে সবসময় থাকবে না, ওই বইটাই থাকবে। সো আমি বইয়ের চিত্রটা আগে তোমাকে বোঝানোর চেষ্টা করি, পরে আস্তে আস্তে আমরা 3D চিত্রতে যাব। তাহলে একটা কোষকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা কোষকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে। একটা হলো কোষের আবরণ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আর ভিতরের যে অংশ, এটার নাম সাইটোপ্লাজম। 3 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। তাহলে একটা কোষকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে। প্লাজমা মেমব্রেন মানে আবরণ, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে একটা কোষ, এই যে একটা কোষ, কোষের ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রথমে আমরা পাবো কি? আবরণ, আবরণ। তারপরে আমরা পাবো কি? সাইটোপ্লাজম। তারপরে আমরা পাবো কি? সাইটোপ্লাজম। এরপরে আমরা কি পাবো? এরপরে সাইটোপ্লাজমের ভিতরে আর যদি ঢুকে যায়, আমরা পাবো হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তার মানে একটা কোষের এটা হচ্ছে একটা বাহ্যিক বৈশিষ্ট্য, যে একটা বেসিক বৈশিষ্ট্য, যে কোনো একটা কোষের প্রথমে কি থাকবে? একটা আবরণ থাকবে, তার ভিতরে সাইটোপ্লাজম থাকবে, এবং সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকবে, এবং এরপরে যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রকৃত কোষের, একটা মানুষের কোষের, একটা প্রাণীর কোষের, একটা ছাগল, ভেড়া, গরু, মহিষ এদের কোষের বা একটা উদ্ভিদ কোষের এটা একটা বৈশিষ্ট্য, যে একটা আবরণ থাকবে, তারপরে সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, এরপরে নিউক্লিয়াস থাকবে। এখন দেখো, এই যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে কি কি অঙ্গাণু থাকবে? যেমন থাকতে পারে মাইটোকন্ড্রিয়া, যেটা শক্তি উৎপাদন করে। যেমন থাকতে পারে প্লাস্টিড, যেটা খাদ্য তৈরি করে। যেমন থাকতে পারে গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে, কোষ গহ্বর থাকতে পারে, এবং বিভিন্ন ধরনের উপাদান থাকবে। এটা হলো প্রাণী কোষ। আমরা একটু উদ্ভিদ কোষটা দেখার চেষ্টা করি। আমরা একটু উদ্ভিদ কোষটা দেখার চেষ্টা করি। এই যে উদ্ভিদ কোষ, এই প্রাণী কোষ, এটা হলো উদ্ভিদ কোষ। তো এই দুইটার মধ্যে বেসিক জিনিস পার্থক্যটাকে, মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে, দেখো, উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে প্রাণী কোষের
এই যে প্রাণীকোষ সরাসরি এটা কি প্লাজমা মেমব্রেন বা কোষের আবরণ দিয়ে প্রাণীকোষটা শুরু হয়, কিন্তু উদ্ভিদ কোষের পার্থক্য হচ্ছে এই যে প্রাণীকোষটা, এই যে প্লাজমা মেমব্রেন যে আছে, এর চারপাশ দিয়েও একটা জড় বস্তুর আবরণ থাকে। তাহলে মূল যে কোষ আছে, এই কোষটার চারপাশ দিয়ে একটা জড় বস্তুর আবরণ থাকে, এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। এটাকে কি বলা হয়? কোষের চারপাশ দিয়ে প্রাচীর। যেমন হচ্ছে আমার বাড়ি আছে, মূল বাড়ির চারপাশ দিয়ে আমি একটা প্রাচীর দিছি, প্রাচীর দিয়ে বাড়িকে সুরক্ষার জন্য একটা প্রাচীর দিছি। তো এই যে বাড়ির চারপাশ দিয়ে একটা প্রাচীর আমি দিছি, এর কারণ কি? আমার বাড়ি যেন সুরক্ষা থাকে, চোরের হাত থেকে যেন সেফ থাকে, ডাকাতের হাত থেকে যেন সেফ থাকে, ইভেন হচ্ছে বিভিন্ন জীবজন্তু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, যেটা যেন সরাসরি ঘরের ভিতর ঢুকতে না পারে, এই জন্য বাড়ির চারপাশ দিয়ে একটা প্রাচীর দিয়ে দিছি। সেম ভাবে যেটা প্রাণী কোষের চারপাশ দিয়ে সেই জড়বস্তুর প্রাচীরটা থাকে না, কোষ প্রাচীরটা প্রাণী কোষের মধ্যে থাকে না। কার মধ্যে থাকে? সেটা থাকে হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে। এই যে দেখো, উদ্ভিদ কোষের মূল কোষটা এখান থেকে শুরু হয়েছে, এই যেখান থেকে শুরু হয়েছে এটা হলো মূল উদ্ভিদ কোষ। এই যে মূল উদ্ভিদ কোষ, এটা হলো মূল কোষ। এই কোষটা তার মানে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, তারপরে এই যে অংশটা এটা হলো সাইটোপ্লাজম, তারপরে এই যে অংশটা এটা হচ্ছে নিউক্লিয়াস। এই হলো তিনটা অংশ, একটা হলো প্লাজমা মেমব্রেন বা ঝিল্লি বা আবরণ, এই যে ঝিল্লি, তারপরে এই যে হচ্ছে সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে এই যে নিউক্লিয়াস, তারপরে হচ্ছে এই যে নিউক্লিয়াস। তার মানে তিনটাই আছে। কিন্তু দেখো এরপরে দেখো এই যে আবরণ যেটা আছে, আবরণের বাইরে দিয়ে কিন্তু কি আছে? আরো একটা, এই যে মূল কোষের যে ঝিল্লি বা আবরণ, এটার চারপাশ দিয়ে আরো একটা আবরণ দেখা যাইতেছে। এই আবরণটা কি? একটা জড় বস্তুর আবরণ। এটাই হচ্ছে কি? কোষ প্রাচীর। তাহলে এই যে মূল কোষের চারপাশ দিয়ে যে এই যে একটা জড় বস্তুর আবরণ, এটা হচ্ছে কি? এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। কথা কি ক্লিয়ার? তাহলে বলো তো, এখান থেকে একটা প্রশ্ন হইতে পারে যে কোষ প্রাচীর কাকে বলে? তাহলে উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে যে জড়বস্তুর আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলা হয়। কোষ প্রাচীরের মূল বৈশিষ্ট্য কি? কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষের মধ্যেই থাকে, কোষ প্রাচীর প্রাণী কোষের মধ্যে থাকে না। এই যে দেখো, এই যে প্রাণী কোষ, এই যে প্রাণী কোষ, এখানে কি কোথাও কোষ প্রাচীর আছে? কোথাও কোষ প্রাচীর নাই। কিন্তু কোষ প্রাচীর কার মধ্যে থাকবে? শুধু উদ্ভিদ কোষের মধ্যে থাকবে। এখন আমরা যদি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য করি, আমার যদি প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো, তাহলে কিন্তু এটাও একটা অন্যতম পার্থক্য। প্রথমেই এটা আসবে যে উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে জড়বস্তুর আবরণ কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। তাহলে আশা করি মোটামুটি মূল একটা বিষয় একেবারে ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে যে একটা কোষ প্রাচীর যেটা উদ্ভিদ কোষের চারপাশের মধ্যে। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রথমে কি থাকে? কোষ প্রাচীর থাকে, তারপরে প্লাজমা মেমব্রেন থাকে, তারপরে সাইটোপ্লাজম থাকে, তারপরে নিউক্লিয়াস থাকে। এই যে সাইটোপ্লাজমের মধ্যে কি কি অঙ্গাণু থাকে দেখো, উদ্ভিদ কোষের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা আবার প্রাণী কোষে থাকে না। একে তো কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে যদি বলা হয় যে এই যে কোষগুলা যে আছে, এই কোষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন কি কি আছে দেখো তো, আমরাও দেখি কি কি আছে। এই যে উদ্ভিদ কোষের মধ্যে দেখো, এই যে একটা অঙ্গ, এটার নাম হচ্ছে প্লাস্টিড। এই অঙ্গটার নাম কি? প্লাস্টিড। এই যে দেখো, এই যে ক্লোরোপ্লাস্ট, এই যেটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, অথবা এটাকে বলা হয় হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড, এই যে প্লাস্টিড আছে উদ্ভিদ কোষের মধ্যে, কি আছে? প্লাস্টিড আছে। কিন্তু প্রাণী কোষে কোনো ধরনের প্লাস্টিড, এই প্রাণী কোষ যদি তুমি খুঁজো, কোথাও কিন্তু প্লাস্টিড নাই। প্লাস্টিড শুধু কার মধ্যে আছে? উদ্ভিদ কোষের মধ্যে আছে। এই যে কোষের মধ্যে যে অঙ্গাণুগুলা আছে, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু, যেমন প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু আছে, রাইবোজোম আছে, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থাকে। যেমন এই যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যেটা হচ্ছে কি? এই যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে প্লাস্টিড,
তারপরে এটা হচ্ছে গোলজি বস্তু, যেটা গোলজি বস্তু, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। ঠিক আছে, এই যে সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, তার মধ্যে তোমাকে যদি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটা, সাইটোপ্লাজমের যে অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এই কোষের সাইটোপ্লাজমের অঙ্গাণুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, তাহলে একেবারে নির্দ্বিধায় চোখ বন্ধ করে উত্তর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এখন আমাকে বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু কেন, প্লাস্টিডকে কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু বলা হয়? সাইটোপ্লাজমীয় এই পৃথিবীতে যত ধরনের জীব আছে, যা কিছুই বলো, যত কোষীয় অঙ্গাণু আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। কেন প্লাস্টিডকে কেন এত গুরুত্বপূর্ণ অঙ্গাণু বলা হয়, এর কারণটা কি? এর কারণ হচ্ছে শুধুমাত্র প্লাস্টিড এই খাদ্য তৈরি হয়, আর কোথাও খাদ্য তৈরি করতে মানে হয় না, আর কেউ খাদ্য তৈরি করতে পারে না। তাহলে দেখো এই প্রকৃতপক্ষে এই পৃথিবীতে যত জীব আছে, প্রত্যেকটা জীব যদি খাদ্য না পায় কেউ বাঁচবে? এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন যদি না পাই আমরা বাঁচবো? কোনো জীব যদি খাবার না পায় বাঁচবে? খাবার ছাড়া কোনো জীব বাঁচবে না। আর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যত খাবার আছে সব খাবার তৈরি করে হচ্ছে এই প্লাস্টিক। তার মানে এই প্লাস্টিক যদি না থাকতো তাহলে পুরা জীবজগৎ ধ্বংস হয়ে যেত। এই জন্য কোষীয় সাইটোপ্লাজমীয় যত অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিক। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। পরীক্ষায় কি কি প্রশ্ন আসে এগুলো এখন বলা যাবে না, কারণ এখন বেসিক জিনিস, মূল জিনিসটা বুঝতে হবে এবং ক্লিয়ার হতে হবে। আচ্ছা, আমাদের লাইভ কি কতজন দেখতেছে? 41। কোনো কমেন্ট আছে? হ্যাঁ, একটা কমেন্ট আমাদের পড়া উচিত। আসসালামু আলাইকুম স্যার, স্যার আই এম ইউর বিগ ফ্যান স্যার, আজ প্রথম আপনার সাথে সরাসরি ক্লাস করছি। থ্যাংক ইউ। সুমাইয়া আক্তার, সামিয়া আক্তার। আচ্ছা, তুমি কোথায় থেকে বলছো আমাকে আর একটু কমেন্ট করো যে তুমি কোথায় থেকে আমার ক্লাসটা করতেছো, এটা শুনলে আমার একটু ভালো লাগবে। আর 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 কি কি করতে রে তাহলে নেক্সট কোন নিয়ে আছে? এই ধরনের কমেন্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পড়তে থাকি। তোমার আমার সম্বন্ধে যদি স্পেশাল কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবা, ঠিক আছে? আমি আজকে রিপ্লাই দিব। আজকে এই ক্লাসটা যে কতটুকু যাবে, কত সময় ব্যাপী হবে সেটা আমি বলতে পারি না। তবে এখন মধ্যে যারা আমার ক্লাসটা দেখতেছো, সেটা হচ্ছে আজকে লাইভটা ক্লোজ হলে আমার যে ইউটিউব চ্যানেল আছে জুন্নুর আইন খান, আমার যে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আজকে একটা ভিডিও আপলোড দেওয়া হবে। সেটা হচ্ছে তোমার পড়ার রুটিনটা কেমন হবে। তো ওই ক্লাসটা, তো ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, এটা অনেক হেল্পফুল হবে। সো আজকে লাইভটা ক্লোজ কইরা তুমি হচ্ছে আগে আমার ইউটিউব চ্যানেল জুন্নুর আইন খান, এটা একটু লিখে দিব, একটু লিখে দিই, কারণ ওই ক্লাসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে ইউটিউবের মধ্যে এই যে এইটা লিখে সার্চ দিবে, জুন্নুর আইন খান লিখে সার্চ দিলে আমার একটা ইউটিউব চ্যানেল আসবে। ওইখানে আজকে রাত 8টায় একটা হচ্ছে তুমি পড়ার রুটিনটা কেমন হবে, স্পেশালি ভাবে এসএসসি 2025, যারা 2025 সালের এসএসসি ব্যাচ, তাদের জন্য এই লাস্ট 2 মাস তারা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে পড়াশোনা করলে A+ নিশ্চিত হবে। যত দুর্বলই হোক, আমি যে রুটিনটা আজকে প্রোভাইড করছি, যেই ক্লাসটা হবে, এইভাবে কেউ যদি পড়াশোনা করে, আল্লাহ তাআলা তার কপালে A+ না থাকলেও লিখে দিবে যে যা দিয়ে দিলাম। আল্লাহর ভান্ডারে কিন্তু কম নাই। এই জন্য খুবই হার্ড ওয়ার্ক করতে হবে এবং চেষ্টা করবো পারতপক্ষে এই ক্লাসটা ওই রুটিনটা ফলো করার জন্য। ওইখানে তুমি কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সাবজেক্ট পড়বা, কোনোদিন যদি ঘুম আসো কয়টার সময় ঘুমাবা, কখন ঘুম থেকে উঠবা, তারপর কখন ঘুম থেকে উঠে কি করবা, কি খাবার খাবা, কোন দোয়া পড়বা, A to Z ওইখানে আছে। তো আধা ঘন্টা ব্যাপী একটা 33 মিনিটের ওই রুটিনটা আমি দিছি। সো ওই ক্লাসটা একটু দেখবা, এটা খুবই হেল্পফুল হবে। এবং 2025 সালে এসেছে ব্যাচ স্টুডেন্ট যারা আছে, আমার মনে হয় যে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের এই ক্লাসটা দেখা উচিত। যদিও আমার ক্লাস অত লক্ষ লক্ষ স্টুডেন্ট দেখবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা যারা দেখতেছো আমি বলবো তোমরা নিজেরাও দেখবা, তোমাদের ফ্রেন্ডে এটা সাজেস্ট করবা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখন কি করি, আমরা একটু লেখালেখি করি কিছু। আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। তাহলে আমরা যেটা বলতেছিলাম, জীবকোষ। তাহলে কোষ কাকে বলে? প্রথম প্রশ্ন, আমরা এখন কোষের সংজ্ঞা শিখব যে কোষ কাকে বলে। কোষ কাকে বলে?
এটা কি, এটা কি আসছে? বোর্ডে ক্লিক দেন, বোর্ডে ক্লিক দেন। ওকে, তাহলে প্রথমে আমরা কোষের সংজ্ঞা শিখব। কোষ কাকে বলে, কোষ কাকে বলে। তো কোষের সংজ্ঞা সর্বপ্রথম তোমাদের বইয়ের মধ্যে আছে। সর্বপ্রথম হচ্ছে এই কোষ অনেক আগে আবিষ্কৃত হয়েছে, বাট সংজ্ঞাটা একেবারে ক্লিয়ার করছে হলো 1969 সালে দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে লুই, একজন হচ্ছে সিকেভিচ, দুইজন বিজ্ঞানী। তাহলে এই কোষ, এটা সংজ্ঞাটা সর্বপ্রথম একটা গ্রহণযোগ্য সংজ্ঞা দেওয়া হয়েছে কত সালে? 1969 সালে। এবং সংজ্ঞাটা দিছে কোন বিজ্ঞানী? দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে লুই আর একজনের নাম হচ্ছে সিকেভিচ। আচ্ছা, তো লুই এবং হচ্ছে সিকেভিচ তারা হচ্ছে কোষের সংজ্ঞা দিছে কত সালে? 1969 সালে। এই যে এখান থেকে তোমার কিন্তু ক্লাসের নোট শুরু হলো, ঠিক আছে? ক্লাসের নোট শুরু হয়ে গেল। এবং এখন আমরা বলবো যে কোষ কাকে বলে, কোষের সংজ্ঞাটা কি। কোষ হচ্ছে, এই যে দেখো আমরা আরেকটু এটার মধ্যে যাই। এই যে কোষ, আমরা এটা প্রাণী কোষটা যদি দেখি তাহলে আরেকটু ভালো হবে। এই যে কোষ কাকে বলে দেখো, কোষ হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক। এবং কোষের একটা মূল বৈশিষ্ট্য, কোষের চারপাশ দিয়ে একটা আবরণ থাকবে। এই আবরণটা হবে হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা তৈরি। কি পর্দা দ্বারা তৈরি? ওই যে বৈষম্য ভেদ্য পর্দা। এই যে বৈষম্য ভেদ্য পর্দাটা কি, বৈষম্য ভেদ্য পর্দাটা কি, এইটা আবার অন্য টপিক। বৈষম্য ভেদ্য পর্দাটা কি দেখো, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে তাহলে আমরা এটুকু জানলাম যে কোষের চারপাশে, আমরা একটু আগে আমাদের বেসিক আমরা বললাম যে কোষের চারপাশ দিয়ে একটা আবরণ থাকে, এটা হলো কোষের মূল শর্ত। এবং এখন আমরা জানবো এই যে আবরণ যেটা থাকে, এই আবরণটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা তৈরি। এখন প্রশ্ন হলো বৈষম্য ভেদ্য পর্দাটা আসলে কি? বৈষম্য ভেদ্য পর্দা হচ্ছে, পর্দা মূলত তিন প্রকার। পর্দা কি এইটা আবার কথা না, যেমন কাপড় এটা একটা পর্দা, পলিথিন এটা একটা পর্দা, কাঠ এইটাও একটা পর্দা, ঠিক আছে? এই যে তোমাদের এই যে বইয়ের, এই যে তোমাদের বই আমার কাছে আছে, এই যে বই, এই যে বইয়ের যে কাগজ, এটাও একটা পর্দা। তাইলে পর্দা হচ্ছে তিন প্রকার। একটা পর্দা যেমন পলিথিন, পলিথিন দিয়ে পানি ছাড়লে নিচে পানি পড়ে না, হ্যাঁ, এটাকে বলে অভেদ্য পর্দা। যেমন ধরো এটা পলিথিন, এটা একটা পলিথিনের পর্দা, আমি এখানে পানি রাখছি, পানি, এখন বলো এখানে যদি পানি থাকে, পলিথিনের ভিতর দিয়ে কি পানি পড়বে? যদি ছিদ্র না করা হয় পানি কিন্তু পড়বে না। তার মানে এই পর্দাটা হলো অভেদ্য পর্দা, অভেদ্য পর্দা। তাহলে পর্দা কয় প্রকার? পর্দা হচ্ছে তিন প্রকার। তাহলে এটা আমরা একটু, আচ্ছা তাইলে পলিথিনের ভিতর দিয়ে কিন্তু পানি পড়ে না, এটা হলো অভেদ্য। কিছু আছে আবার, ধরো একটা সালা জাল বা কাপড়ের, এখানে যদি পানি যদি দেই, রঙের পানি দেয় আর যেটা পানি দেই, কাপড়ের ভিতর দিয়ে কিন্তু পানি পড়ে যাবে। তাহলে এই পর্দাটা যদি কিসের হয়? এটা যদি পলিথিন হয়, পলিথিন যদি হয়, তাহলে পলিথিনের ভিতর দিয়ে কিন্তু পানি পড়বে না, অতএব এটা হলো পলিথিন হচ্ছে কি? অভেদ্য পর্দা। কিন্তু এই পর্দাটা যদি আমি যেখানে পানি ঢালি, এটা যদি কাপড়ের হয়, যদি কাপড়ের পর্দা হয়, তাহলে কিন্তু পানি কিন্তু ভিতর দিয়ে চলে যাবে। আমি যদি লবণযুক্ত পানি দেই, নুনা পানি দেই, মিষ্টি পানি দেই, পানি লবণ সহ কিন্তু ভিতর দিয়ে পানি চলে যাবে। এটা হচ্ছে ভেদ্য পর্দা। কি পর্দা? ভেদ্য পর্দা। এই যে কাপড়ের যে পর্দা, এটা হলো ভেদ্য পর্দা। কিন্তু আরেক ধরনের পর্দা আছে, এই যে কোষের যে পর্দা আছে, এই পর্দা দিয়ে আমি যদি লবণাক্ত পানি যদি দেই, ধরো কোষের যে পর্দা, এটার কথা এখন আমরা বলি। কোষের যে পর্দা আছে, কোষের যে পর্দা আছে, ধরো এটা কোষের পর্দা, এখানে আমি কি লবণের পানি দিছি, লবণ প্লাস পানি একসাথে মিক্স করে দিছি, লবণের পানি দিছি। তাহলে কোষের যে পর্দা ভেদ কইরা দেখো শুধু পানিটাই যাবে, শুধু কি যাবে? পানিটাই যাবে, এই লবণ যাবে না। তাহলে যেই পর্দা ভেদ কইরা দ্রবণের ভিতর থেকে, দেখো এখানে যে লবণের পানি দিছি, এই যে লবণের পানি দিছি, লবণ প্লাস পানি, এখানে এক গ্লাস পানির মধ্যে আমি একটু লবণ ছিটায় দিছি,
তাহলে লবণের পরিমাণ বেশি না পানির পরিমাণ বেশি? অবশ্যই পানির পরিমাণ বেশি। 1 গ্লাস পানির মধ্যে এই 2-3 চিমটি লবণ আমি দিছি, পানিটা লবণাক্ত হয়েছে, লবণের পরিমাণ কম। তো যেটার পরিমাণ কম থাকে এটার নাম হচ্ছে দ্রব। এটার নাম কি? দ্রব। যেটার পরিমাণ বেশি থাকে, যেখানে পানির মধ্যে আমি লবণ মিশাইছি, এটার নাম হচ্ছে দ্রাবক। এটার নাম কি? দ্রাবক। তাহলে দেখো এই যে কোষের যে পর্দা, আমি যদি লবণযুক্ত পানি দেই, শুধুমাত্র পানিটাই বাইরের দিকে যাবে, লবণ যাবে না। আমি যদি মিষ্টি পানি দেই, শুধুমাত্র পানিটাই ভেতর দিক দিয়ে বাইরের দিকে যাবে, কিন্তু মিষ্টি মানে চিনি যেটা আছে এই চিনিটা যাবে না। এই যে এটার নামই হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। এই যে এই পর্দাটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে দেখো পর্দা কয় প্রকার? অভেদ্য পর্দা, যেটা দিয়ে কোনো কিছুই যায় না, যেমন পলিথিন। ভেদ্য পর্দা, যেটা দিয়ে লবণের পানি দিলে লবণও যায়, পানিও যায়, সবই চলে যায়, ভেদ্য পর্দা। আর এটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা, যেটা দিয়ে লবণযুক্ত পানি মিশাইলে শুধুমাত্র পানিটা যায়, লবণ যায় না। মানে একটা দ্রবণের মিশাইলে দ্রবণের ভিতর থেকে শুধুমাত্র দ্রাবকটা যায়, দ্রব যায় না, সেই পর্দার নাম হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। কথা কি ক্লিয়ার? ওকে। তাইলে এই যে এরকম একটা পর্দা দ্বারা হচ্ছে এই কোষটা তৈরি, মানে এই কোষের চারপাশ দিয়ে যে পর্দাটা থাকবে সেই পর্দাটা হচ্ছে কি পর্দা? বৈষম্য ভেদ্য পর্দা। আচ্ছা, এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে হ্যাঁ, তাইলে আমরা কোষের যে সংজ্ঞা লিখব, যে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। কোষ কাকে বলে? এই যে কোষের সংজ্ঞা লিখতেছি, বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। জীবজ ক্রিয়াকলাপের একক। একটা কোষই একটা জীবনের ভাব প্রকাশ করে। একটা কোষ একটা জীবনের ভাব প্রকাশ করে। আমার শরীরে যতগুলা কোষ আছে, প্রত্যেকটা কোষ হচ্ছে আমার জীবনের অংশ। মানে ওই জীবন, প্রত্যেকটা কোষের জীবন আছে। আমার শরীর থেকে কোনো কোষ যদি মরে যায়, তাহলে ওই কোষটা আমার শরীর থেকে ঝরে পড়ে যায়। তার মানে অ্যাট দিস মোমেন্ট আমার শরীরে কিছু কোষ মারা গেছে, সেটা আমার শরীর থেকে পড়ে যাবে, আবার নতুন কিছু কোষ হচ্ছে। তার মানে একটা জীবন্ত প্রাণীর মধ্যে যতগুলা কোষ আছে সবই জীবন্ত। জীবজ ক্রিয়াকলাপের একক। প্রত্যেকটা কোষের আলাদা আলাদা জীবন। প্রত্যেকটা কোষ, একটা কোষ মিলে একটা জীবন হয়। এই জন্য এক কোষী প্রাণীগুলা, অ্যামিবা, অ্যান্টামিবা, একটা কোষ নিয়ে একটা প্রাণী, তাদের লাইফ থাকে, জীবনচক্র থাকে। সো এই প্রত্যেকটা কোষে হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক। এবং তোমরা ক্লোন বুঝো, ক্লোন, একটা কোষ থেকে একটা প্রাণী তৈরি করা সম্ভব, এটাকে ক্লোন বলে। আচ্ছা, এটা যেহেতু কোষ প্রসঙ্গ আসছে, আমরা একটু ক্লোনটা একটু বোঝার চেষ্টা করি। ক্লোন কি বলে? ক্লোন জিনিসটা আসলে কি? এই যে দেখো ক্লোন, এটা আমরা একটু বুঝি ক্লোন কি। ক্লোন হচ্ছে, যেমন আমার শরীরে, আমার দেহের মধ্যে একটা কোষ আছে, ওই কোষটা থেকে ক্লোন করার মাধ্যমে আরো একটা মানুষ বানানো সম্ভব, যেটা দেখতে হুবহু আমার মতোই হবে। তাহলে দেখো, এই কোষের মধ্যে যদি জীবন না থাকতো, তাহলে আমার জীবন যদি ওই কোষের মধ্যে না থাকতো, তাহলে ওই কোষ থেকে আমার মতো কিভাবে আরেকজন জীব হবে? এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে অ্যাভেলেবেল ক্লোন হচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে ক্লোন করাটা নিষিদ্ধ। মানুষের ক্ষেত্রে ক্লোন করাটা কি? নিষিদ্ধ, নিষেধ করা হয়েছে। কারণ এখানে কেন, আগে ক্লোনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন একটা মানুষ, ধরো আমার যে দেহের যে একটা কোষ, এটাকে বলে দেহকোষ। দেহের একটা কোষ হচ্ছে কি কোষ? দেহকোষ। এই দেহকোষ গুলাকে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n বিশিষ্ট। দেখো বেসিক কতটা জিনিস। এখন কোষের মধ্যে ক্রোমোজোম কি, আমি ক্লোন পড়াইতে গেলে আমার ক্রোমোজোম বোঝার লাগবে। আচ্ছা, ক্রোমোজোম বিষয়টা বুঝাচ্ছি। ও দেখো,
সরি, এই যে দেখো, তো এখানে আমরা বলছিলাম যে কোনো একটা কোষের এই যে আবরণ, তারপরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে অঙ্গাণু, তারপরে থাকে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস থাকে না, এই যে এটা হচ্ছে কি নিউক্লিয়াস। একটা কোষের মাঝখানের দিকে যে অধিক গোলাকার আবরণযুক্ত একটা বস্তু থাকে সেটাকে নিউক্লিয়াস বলা হয়। যেটা নিউক্লিয়াসের মূল বৈশিষ্ট্য হলো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে মানে এই আমি যদি বলি এই কোষটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। একটু আগে যে বললাম মাইটোকন্ড্রিয়া, না, ওইটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। নিউক্লিয়াস তো সাইটোপ্লাজমের অংশ না। কোষের তিনটা অংশ, একটা কোষের আবরণ, এখান থেকে যেটা হলো আবরণ, এখান থেকে শুরু করে এটা হলো সাইটোপ্লাজম, এই যে যা আছে সব পুরো অংশটা হলো সাইটোপ্লাজম, আর এই অংশটা হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস এইটা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে এই যে সুতার মতো যে অংশগুলো আছে এগুলোর নাম কি জানো? এগুলোর নাম হচ্ছে ক্রোমোজোম। এই যে তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে এই যে ক্রোমাটিন যেখানে দেওয়া আছে, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে এই যে সুতার মতো যে অংশগুলা, এই সুতার মতো অংশগুলা হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিন বস্তু। এই ক্রোমোজোম ধারণ করে বলেই নিউক্লিয়াসের এত গুরুত্ব। নিউক্লিয়াস সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে। এই যে ক্রোমোজোম আছে। ক্রোমোজোম জিনিসটা কি, আর ক্রোমোজোম কেন এত গুরুত্বপূর্ণ? ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে। তাহলে আসলে মূল কাজ হচ্ছে ডিএনএ। ডিএনএ আছে বলে এই ক্রোমোজোম এত দামি, ক্রোমোজোম আছে বলে এই নিউক্লিয়াস এত দামি। তাহলে ডিএনএ জিনিসটা কি? ডিএনএ জিনিসটা হচ্ছে এই ক্রোমোজোম জিনিসটা কি? এই ক্রোমোজোম ডিএনএ কে 4-5 দিন আবৃত করে রাখছে, ডিএনএ কে ধারণ করে রাখছে হলো ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে এই ক্রোমোজোম সৃষ্টির প্রথম জীব, সৃষ্টির প্রথম মানব, জীব না, সৃষ্টির প্রথম মানব আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, দুইজনের কাছ থেকে এটা পৃথিবীতে যারা ধর্মের বিশ্বাস করে, মুসলিম হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা ধর্মের বিশ্বাস করে তাদের প্রত্যেকে একটা বিষয়ে এক, যে সারা পৃথিবীতে সর্বপ্রথম দুইজন মানুষ ছিল। এই দুইজন মানুষ থেকে আর এই কোটি কোটি মানুষের সৃষ্টি, যারা ধর্মের বিশ্বাস করে তারা এই বিষয়ে নিশ্চিত, এই বিষয়ে সবাই এক। এই বিষয়ের মধ্যে কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে সৃষ্টি শুরুতে প্রথম দুইজন, একজন মানব একজন মানবী ছিল, যেই মানব এবং মানবী থেকে এই কোটি কোটি মানুষের সৃষ্টি হয়েছে। তা আমাদের ধর্ম মতে, আমাদের ইসলাম ধর্ম মতে সেই মানবটা হচ্ছে আমাদের একজন রাসূল হযরত আদম আলাইহিস সালাম, এবং সেই মানবীটা হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। এবং আদম আলাইহিস সালামের ভিতরে যে ক্রোমোজোম ছিল, হাওয়া আলাইহিস সালামের ভিতরে যে ক্রোমোজোম ছিল, ওই ক্রোমোজোম আস্তে আস্তে তাদের সন্তানের মধ্যে ট্রান্সফার হইতে 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 আজকে আমাদের মধ্যে আসছে। এই জন্য আমরা বলি কি বাবা আদম, কারণ ওই আদমের ভিতরে যে ক্রোমোজোম, ওই ক্রোমোজোমই আমার ভিতরে আসছে। কিভাবে আসছে? এই যে এখন আমরা দেখব। এই যে ক্রোমোজোম, আদম আলাইহিস সালামের কোষের মধ্যে যে ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোম এটা আমার শরীরে কিভাবে আসছে। তাহলে একটা বিষয় নিশ্চিত যে নিউক্লিয়াস কেন গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে। ক্রোমোজোম কেন গুরুত্বপূর্ণ? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। আর আদম আলাইহিস সালাম থেকে সেই ডিএনএ, সেই ক্রোমোজোমই পর্যায়ক্রমে আমার শরীরে আসছে। কিভাবে আসছে? যেমন ধরো এটা একটা কোষ, এই কোষের মধ্যে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম। মানুষের শরীরে কতগুলা ক্রোমোজোম আছে? মানুষের শরীরে ক্রোমোজোম আছে হলো 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম, বা 23 গুণন 2 মানে হচ্ছে টোটাল 46টা ক্রোমোজোম। তাহলে দেখো, এটা তোমাদের নোটের মধ্যে করে দেই, ক্লাসের যে এই, আচ্ছা দেখো, তাহলে এই যে দেহের মধ্যে যে ক্রোমোজোম আছে, তাহলে দেহের মধ্যে ক্রোমোজোম কয় জোড়া? টোটাল 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোম বা হচ্ছে 46টা ক্রোমোজোম।
46টি ক্রোমোজোম সংখ্যা। হযরত আদম আলাইহিস সালামের মধ্যেও 23 জোড়া ছিল, হযরত হাওয়া আলাইহিস সালামের মধ্যেও 23 জোড়া ছিল। ঠিক আছে? তো ক্রোমোজোম কিভাবে সেই আদম আলাইহিস সালামের ক্রোমোজোম কেন আমার মধ্যে আছে, আমি কেন আদমকে বাবা বলি, হাওয়াকে মা বলি, কারণ তার ক্রোমোজোমে আমার মধ্যে। এই যে দেখো, তাহলে দেখো এই যে আদম আলাইহিস সালামের 46 বা 23 জোড়া, হাওয়া আলাইহিস সালামের 46 23 জোড়া। এইটাকে বলা হয় দেহকোষ, এটাকে বলা হয় দেহকোষ। আদম আলাইহিস সালামের দেহের কোষ, সেই কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে ওই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম 46টা। হাওয়া আলাইহিস সালামের দেহকোষ, হাওয়া আলাইহিস সালামের দেহের মধ্যে যে ক্রোমোজোম আছে, নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম হলো 46। এখন এটার মধ্যে মিওসিস বিভাজন হবে। আমরা জানি কোষ বিভাজিত হয়, কোষ বিভাজন ওই যে মাইটোসিস বিভাজন হয় এবং মিওসিস বিভাজন হয়। তৃতীয় অধ্যায়ে এটা পড়ব। জাস্ট এতটুকু জেনে রাখো যে মাইটোসিস বিভাজন হলে, যেমন ধরো এই কোষটার মধ্যে যদি মাইটোসিস হয় তাহলে হুবহু এরকম আরো একটা কোষের সৃষ্টি হবে যেটার মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকবে 46। কিন্তু যদি এই কোষটার মধ্যে যদি মিওসিস বিভাজন হয় তাহলে যে কোষটা হবে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। 46 এর অর্ধেক হচ্ছে 23, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। একটা কোষের মধ্যে যদি মিওসিস বিভাজন হয় তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তাহলে দেখো এই যে আদম আলাইহিস সালামের 46, এই ক্রোমোজোমের মধ্যে কি হলো? মিওসিস বিভাজন হলো। মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, 23টা ক্রোমোজোম হয়ে যাবে। হাওয়া আলাইহিস সালামের যে ক্রোমোজোম সেখানেও কি হবে? মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে নতুন একটা কোষ তৈরি হবে, 23টা ক্রোমোজোম সৃষ্টি হবে। এই 23 আর 23 দুইটা এক জায়গায় মিলে নতুন একটা কোষ হবে, 23 আর 23 মিলে আবার হবে 46। তাহলে এই যে আদম এবং হাওয়ার যে সন্তান হলো তার ভিতরেও ক্রোমোজোম সংখ্যা কয়টা হলো? তাহলে এই যে এটা হলো দেহকোষ। দেহকোষ যখনই দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, সেটার নাম হয়ে যায় জনন কোষ। কি কোষ? জনন কোষ। জনন কোষ। এটা কিন্তু আদার্স না, তোমাদের বইয়ের টপিক, এই অধ্যায়ের টপিক। তাহলে কোষগুলাকে ভাগ করা হয়েছে দুই ভাগে। যেই কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ডাবল থাকে, 2n সংখ্যক থাকে, 2n মানে জোড় সংখ্যক থাকে, ডাবল থাকে, সেটা হলো দেহকোষ। আর দেহকোষের মধ্যে যখন কি বিভাজন হয়? মিওসিস বিভাজন হয়। যখন মিওসিস বিভাজন যখন দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হয় তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, n সংখ্যক হয়ে যায়, সেটা হলো তৈরি হয় হলো জনন কোষ। তাহলে দেহকোষের মধ্যে ক্রোমোজোম হচ্ছে 2n সংখ্যক ডাবল, জনন কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে অর্ধেক n। এই যে জনন কোষ যেটা, এটাই পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণু। পুরুষের জনন কোষটাকে বলা হয় শুক্রাণু বা পুংগ্যামেট, আর স্ত্রীদের জনন কোষ, মেয়ে মানুষদের জনন কোষটাকে বলা হয় স্ত্রী গ্যামেট বা হচ্ছে ডিম্বাণু। তাহলে এই যে আদম আলাইহিস সালামের শুক্রাণু, হাওয়া আলাইহিস সালামের ডিম্বাণু, এইটা দুইটা, এই যে আদম আলাইহিস সালামের যে দেহের মধ্যে যে ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমটাই হচ্ছে 46টার মধ্যে 23 মিলে হলো 46। তার যে সন্তান হলো ওই আদম আলাইহিস সালামের ক্রোমোজোমে কিন্তু সেই সন্তানের মধ্যে চলে আসলো, হাওয়া আলাইহিস সালামের ক্রোমোজোমে সেই সন্তানের মধ্যে চলে আসলো। তার সন্তান থেকে তার সন্তানের মধ্যে তার ক্রোমোজোমে গেছে, তার সন্তানের মধ্যে সেই ক্রোমোজোমে গেছে। তার মানে ওই আদম আলাইহিস সালাম যে ক্রোমোজোম সেই ক্রোমোজোম আমার মধ্যে চলে আসছে এই সিলসিলা অনুসারে। এই যত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকের ক্রোমোজোমের সাথে আদম আলাইহিস সালামের ক্রোমোজোমের লিংক আছে, সংযোগ আছে। যদিও সেটা চেঞ্জ হয়েছে, বৈশিষ্ট্য ইনক্লুড হয়েছে, বাট সৃষ্টি শুরু ওইখান থেকে কিন্তু আসছে। এই জন্য আমরা আদমকে বাবা বলি। তাইলে দেখো এইটা হলো জননের একটা পদ্ধতি, যে আমার শরীরের যে কোষ আছে, আমার শরীরের মধ্যে প্রতিনিয়ত শুক্রাণু তৈরি হচ্ছে। যে দেহের যে কোষ আছে এই কোষের মধ্যে মিওসিস বিভাজন হচ্ছে, হইলেই শুক্রাণু তৈরি হবে। একটা দেহকোষের মধ্যে যখনই মিওসিস বিভাজন হবে তখনই শুক্রাণু তৈরি হবে বা জনন কোষ তৈরি হবে। তাহলে কোষ হচ্ছে কয় প্রকার? এই যে আমার দেহের মধ্যে যে কোষ আছে, দুই ধরনের কোষ আছে, একটা হলো দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ হচ্ছে
46টা ক্রোমোজোম বিশিষ্ট 2n বিশিষ্ট 2n সংখ্যক ক্রোমোজোম দেহকোষের মধ্যে আছে, কিন্তু জনন কোষের মধ্যে n সংখ্যক ক্রোমোজোম আছে। দেহকোষের কাজ কি? দেহ গঠন করে। এই যে আমার হাত তৈরি করছে, পা তৈরি করছে, নাক তৈরি করছে, মুখ তৈরি করছে কে? দেহকোষ। আর জনন কোষের কাজ কি? জনন কাজে অংশগ্রহণ করা। জীব যখন তার বংশধর তৈরি করবে জনন কোষের মাধ্যমে। আমার বাবার কাছ থেকে যেমন আমি মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে আসছি, আমার সন্তান দুনিয়াতে আসবে, তার সন্তান আসবে, তুমি যেভাবে সৃষ্টি হয়েছে তোমার সন্তান যেভাবে সৃষ্টি হবে, এই পদ্ধতি, প্রচলিত পদ্ধতি, এটা চলে আসছে। এগুলো জনন কোষের মাধ্যমে। তাহলে তোমাকে যদি এখন বলা হয় তুমি দেহকোষ এবং জনন কোষের পার্থক্য লেখো, পারবা? 3টা পার্থক্য তুমি বলতে পারবা। 1 নাম্বার পার্থক্য হচ্ছে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n বিশিষ্ট, জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n বিশিষ্ট। দেহকোষের কাজ কি? দেহকোষের কাজ হচ্ছে দেহ গঠন করা। জনন কোষের কাজ কি? জনন কাজে অংশগ্রহণ করা। ঠিক আছে? এবং হচ্ছে এভাবে বিভিন্ন ধরনের পার্থক্য, আরো অনেকগুলা পার্থক্য ইচ্ছা করলে দেওয়া যায়, পার্থক্যের কোনো শেষ নাই। তো আমার বায়োলজি বইটা কোথায়? এই যে দেখো। আচ্ছা, নতুন কোনো আচ্ছা, যে শব্দটা ভুলে গেছিলাম ওটা একটু দেখলাম, বারবার ওটা বলা দরকার ছিল। এই যে দেহকোষের যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে দেহকোষের মধ্যে, এই শব্দটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড, দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। যখনই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে, জনন কোষের সৃষ্টি হবে, n সংখ্যক ক্রোমোজোম যখন থাকবে সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। হ্যাপ্লয়েড, এই যে এই শব্দটা হচ্ছে আমাকে ইউজ করতে হবে, আমাকে বলতে হবে যে দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম ক্লোন পড়তেছিলাম, ক্লোন। তো আমরা এতটুকু জিনিস শিখলাম যে দেখো একটা জীব, আমরা ধরো আবার দেখো আমরা আরো একটু ক্লিয়ার হই। ধরো আমার যে দেহ, আমার দেহের মধ্যে দেহকোষ আছে। ধরো উদাহরণস্বরূপ এই যে এটা একটা দেহকোষ, এটা আমার দেহের দেহকোষ। হ্যাঁ, এটার মধ্যে কি বিভাজন হইল? মিওসিস বিভাজন। মিওসিস বিভাজন, মিওসিস বিভাজন হলে একটা কোষ থেকে 4টা কোষ হয়। কয়টা কোষ হলে পরে, ঠিক আছে, ওগুলো আমি 3য় অধ্যায় পড়বো। বাট মিওসিস বিভাজন হলে একটা কোষ থেকে 4টা কোষ হবে না কয়টা কোষ হবে ওগুলো হিসাব পরে। এই যে আমি মিওসিস বিভাজন হলে আমি জনন কোষ পাবো। এটা 2n সংখ্যক, n সংখ্যক মানে তার অর্ধেক, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। যে n দ্বারা ক্রোমোজোম সংখ্যা বোঝায়, এখানে 2n সংখ্যক ক্রোমোজোম, এখানে n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হইল। তাহলে এইটা হলো আমার দেহকোষ, এটা হচ্ছে আমার দেহকোষ। এটার মধ্যে মিওসিস বিভাজন হলো জনন কোষ। এই যে এটা হলো জনন কোষ, এবং যেটার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হলো অর্ধেক। সেম ভাবে আমার বউ, তার যে দেহকোষ 2n, সেটার মধ্যে তার শরীরের মধ্যে মিওসিস বিভাজন হলো। মিওসিস বিভাজন হলো, হওয়ার পরে তার একটা জনন কোষ তৈরি হলো, সেটা হলো n, জনন কোষ। এখন এই n, এই জনন কোষ আর এই জনন কোষ দুটো একত্রিত হবে। দুইটা একত্রিত হয়ে n প্লাস n মিলে নতুন একটা কোষ তৈরি হবে 2n। এই নতুন যে কোষ এটাকে বলা হয় হচ্ছে জাইগোট। এটাকে কি বলা হয়? জাইগোট। জাইগোট বলা হয়, যেটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। তাহলে দেখো এই জাইগোট যে কোষটা, এটা কোথায় গঠিত হবে? এটা গঠিত হবে হচ্ছে মায়ের পেটের মধ্যে। মায়ের পেটে যেই জায়গাতে সন্তান হয় এই জায়গাটাকে বলা হয় হচ্ছে জরায়ু। জরায়ুতে, জরায়ুতে যখন 2n বিশিষ্ট কোষ প্রবেশ করবে ওইটা জাইগোট হবে, ওইটা ভ্রূণ তৈরি হবে। এই যে জাইগোট একটা জীবের প্রথম কোষ হলো, এটার মধ্যে এখন কি বিভাজন হবে? মাইটোসিস বিভাজন হবে। একটা কোষ থেকে কয়টা কোষ হবে? 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে,
এভাবে আস্তে 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 নতুন একটা শিশু হবে মায়ের পেটের মধ্যে, জাইগোট। এখন নতুন পদ্ধতি, এইটা তো শুধু মানুষের ক্ষেত্রে না, গরু, ছাগল, ভেড়া, মহিষ, স্বাভাবিক প্রাণী যেগুলা, প্রত্যেকের ক্ষেত্রে একই সিস্টেম। এইটা নিয়ে এই ক্লোনটা গবেষণাটা কই থেকে আসছে? ঈসা আলাইহিস সালামের জন্ম রহস্য থেকে। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কোনো পুরুষ মানুষের সংস্পর্শ ছাড়া। মরিয়ম ছিলেন একেবারে পবিত্র একজন মেয়ে, যাকে কখনো কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিন্তু তার গর্ভে সন্তান আসছে। আল্লাহ তাআলা, এটা একটা হুকুম, আমরা এটাই বিশ্বাস করি এটা আল্লাহর একটা হুকুম ছিল। আল্লাহর হুকুমের মাধ্যমে মরিয়মের গর্ভে সন্তান আসছে। তাহলে কোনো ধরনের পুরুষের স্পর্শ ছাড়া ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তখন যেহেতু এটা একটা, কোরআনে যতগুলা ঘটনা বর্ণিত আছে ইসলামের মৌলিক বিষয় প্রত্যেকটা সত্য এবং সাইন্টিফিক্যালি প্রুফ, এইটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করছে। তাহলে কি পুরুষের স্পর্শ ছাড়া কি নতুন শিশু তৈরি করা সম্ভব? এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে এটা সম্ভব। শুধুমাত্র একটা মহিলা থেকে, কোনো ধরনের পুরুষের কোনো কোষ নিবে না, শুধুমাত্র একটা মহিলা থেকে একটা সন্তান হবে, সম্ভব। এইটা কিভাবে সম্ভব এটাই আমি তোমাকে বুঝাবো, এটার নামই ক্লোন। এটার জন্যই আমি এতক্ষণ যাবত তোমাকে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, জাইগোট এগুলো বুঝাইছি। কারণ তোমাকে আমি মজার একটা, যেহেতু আজকে তুমি ক্লাস করতেছো, ভালো কিছু শেখো, মজার একটা জিনিস তোমাকে শেখাবো, এই জন্য আমি এত কিছু করছি। তাইলে এটা শুধু মায়ের গর্ভ না, মানুষের গর্ভ না, যত প্রাণী আছে, একটা ভেড়া, একটা ছাগল, একটা গরু, এই যে তার যে জরায়ু আছে, এই জরায়ুতে যখনই ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে একটা জাইগোট গঠিত হয়, ভ্রূণ তৈরি হয়, জরায়ুর মধ্যে এই কোষটা ঘোরাফেরা করে একটা জায়গায় সংযুক্ত হয়ে যায়। তারপর একটা কোষ থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়, এবং নতুন একটা শিশুর জন্ম হয়। কিন্তু শর্ত হলো এন আর এন মিলে 2n হইতে হবে। তাইলে ধরো এটা একটা প্রাণী, এটা মানুষ বলবো না, এটা ধরো একটা প্রাণী, এটা প্রাণীর একটা পেট, এটা হলো জরায়ু। শর্ত হলো এই যে জাইগোটটা, এই জাইগোটটা জরায়ুর মধ্যে তৈরি হয়, ঘুরতে 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 এই যে একটা জায়গায় সংযুক্ত হয়ে যায়, একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা, এবার আস্তে আস্তে এখানে নতুন একটা শিশুর জন্ম হয়। ঠিক আছে? কিন্তু মূল কথা হচ্ছে যে ক্লোন জিনিসটা কি, দেখো এই যে ক্লোন জিনিসটা হচ্ছে এই যে কোষ যেটা আছে, তার স্বাভাবিক 2n বিশিষ্ট কোষ যেটা হলো জাইগোট কোষ যেটা হলো, এই কোষটা মধ্যে 2n, একটা n হলো মায়ের, একটা n হলো বাবার, দুইটা n মিলে 2n হয়েছে। এখন বিজ্ঞানীরা যেটা করছে যে কোনো একটা, এই যে জাইগোট কোষ যেটা আছে বা যে কোনো একটা কোষ, ওই কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ধরো এই জাইগোট কোষ, এটাই কোষ। এই জাইগোট কোষটা মায়ের পেটের মধ্যে গঠিত হইলে কখন এটা বিভাজিত হবে, ভ্রূণ তৈরি হবে কখন? যখন n মিলে 2n হবে, একটা 2n বিশিষ্ট কোষের সৃষ্টি হবে তখন। কিন্তু এখন তো বিজ্ঞানীরা বলছে যে যেহেতু মায়ের গর্ভে জরায়ুর মধ্যে 2n বিশিষ্ট কোষ হলে সেটা ভ্রূণ তৈরি হয়, তাহলে ধরো এই যে মায়ের শরীর, এই শরীরের তো দেহের মধ্যে তো বিলিয়ন বিলিয়ন কোষ আছে, দেহ কোষ আছে, এই প্রত্যেকটা কোষকে 2n বিশিষ্ট না? ওই কোষ থেকে মায়ের যে কোষ আছে, এই কোষ থেকে, এই যে ধরো এটা মায়ের যে 2n বিশিষ্ট কোষ, এই কোষ থেকে ক্রোমোজোম, নিউক্লিয়াসটা বের করে আনছে, এই 2n বিশিষ্ট ক্রোমোজোম বের করে আনছে, বের কইরা এই নিউক্লিয়াসটা বের করে দিল, এখান থেকে এই নিউক্লিয়াসটা বের করে দিল, বের করে এটা ফালায় দিয়ে এই নিউক্লিয়াসটার ভিতরে ঢুকায় দিল। তাইলে এখন এটি শরীরের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো 2n বিশিষ্ট কোষ। এখন হচ্ছে এটা এখন কি জরায়ুর ভিতরে 2n বিশিষ্ট কোষ সে পেয়ে গেছে, সুতরাং এখানে ভ্রূণ তৈরি হবে, নতুন শিশু তৈরি হবে। এখন দেখো, এখন যে 2n বিশিষ্ট যেই মহিলার পেটে এটা হবে, বা যে হচ্ছে স্ত্রী প্রাণীর পেটের মধ্যে এটা হচ্ছে, তাকে এটা 2n বিশিষ্ট কোষ দিতে হবে। তার দেহের মধ্যে কি ক্রোমোজোম কোষ নাই? আছে। তার কোষ থেকেই যদি নিউক্লিয়াসটা এখানে দেয় 2n বিশিষ্ট একটা কোষ,
যদি এখানে ট্রান্সফার করে দেয় তাহলে সেখানে তো ভ্রূণ গঠিত হবে। তার মানে নতুন একটা শিশু আসবে, নতুন একটা শিশু আসবে তার শরীর থেকেই, এটাকেই বলে ক্লোন। এখন দেখো, যার শরীর থেকে এই যে আমার যে সন্তান হবে সেটা আমার মতো হুবহু দেখতে হয় না কেন? কারণ আমার অর্ধেক তার মায়ের অর্ধেক মিশ্রিত হয়েছে, হওয়ার কারণে সে হুবহু আমার মতো হয় নাই, ওর মায়ের মতো হয় নাই। আমার মধ্যে আমি আবার সরাসরি আমার বাবার মতো বা মায়ের মতো হয় নাই কেন? কেন আমার বাবার অর্ধেক আমার মায়ের অর্ধেক আমার মধ্যে আসছে, আমার বাবার মধ্যে আবার দাদা আছে, দাদি আছে, এই জন্য এক এক সন্তান এক এক রকম হয় না। তবে আমার ভিতরে যে কোষ আছে 2n, এটা থেকেই যদি, যেমন ধরো এটা একটা নারী, তার ভিতরে আমার যে কোষ, তার তো 2n বিশিষ্ট একটা কোষ দরকার, তা আমার দেহের একটা 2n বিশিষ্ট কোষ, তোর এই যে মাংসপেশি আছে বা যেখান থেকে, ওটা বিজ্ঞানীরা ভালো জানে কোন জায়গার কোষ, এখান থেকে একটা কোষ খুলে নিল, মাংসপেশি, মুখের লালার মধ্যেও কোষ আছে, কোনো সমস্যা নাই, রক্তের মধ্যেও কোষ আছে, যে কোনো 2n বিশিষ্ট একটা কোষ নিল, নিয়ে ওই নারীর জরায়ুর মধ্যে দিয়ে দিল। তাহলে আমার যে 2n বিশিষ্ট কোষ এই নারীর জরায়ুর মধ্যে দিছে, এই এখান থেকে ভ্রূণ তৈরি হয়, যে নতুন একটা যদি শিশু হয় এটা হুবহু আমার মতো হবে, হুবহু দেখতে আমার মতো হবে, কারণ এই 2nটা সম্পূর্ণ আমার 2n, অতএব দেখতে আমার মতো হবে, হুবহু আমার মতো হবে। তাহলে দেখো, এই 2n বিশিষ্ট কোষটা যদি এই নারীর কাছ থেকেই নেয়, মানে যার পেটে হবে তার কাছ থেকেই নিচ্ছে, তাহলে তার ভিতরে নতুন একটা সন্তান হবে, সেটা দেখতে এই নারী দেখতে মানে যার মতোই হোক, ওর মতো হোক আর কার মতো হোক, কিন্তু সন্তান হবে তো, এই যে হচ্ছে। তার মানে উইদাউট কোনো ধরনের পুরুষের স্পর্শ ছাড়া একটা নারী থেকে এখনই আধুনিক গবেষণায় নতুন একটা সন্তান সৃষ্টি হওয়া সম্ভব হচ্ছে। এইটা হচ্ছে, এটা হচ্ছে ক্লোন, ক্লোনের মাধ্যমে। তবে মানব ক্লোন যেটা, এটাকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ নতুন যে শিশু, মানব ক্লোনিং এর ক্ষেত্রে এটা একেবারে বিশুদ্ধ হয় না। দেখা যাচ্ছে প্রতিবন্ধী শিশু হইতে পারে, হাত পা সমস্যা হয়েছে, হার্টের সমস্যা হয়েছে, বা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু হয়। তাহলে জেনে শুনে একটা মানুষকে প্রতিবন্ধী করার অধিকার কারো নাই। এরপরে যে শিশুটা আসবে সে কাকে মামা ডাকবে, সে কাকে বাবা ডাকবে, সে কাকে চাচা ডাকবে, চাচি ডাকবে, মানে সেই শিশুটা স্বাভাবিক শিশুর মতো কি বড় হইতে পারবে? অবশ্যই পারবে না। এই জন্য WHO কর্তৃক আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি ল অনুসারে মানব ক্লোনকে নিষিদ্ধ করা হয়েছে, যেটা এখন পর্যন্ত প্রাণীদের মধ্যে প্রচলিত আছে। যেমন ভেড়ার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ক্লোনিং করা যায়, তবে মানব ক্লোনিং এটা নিষিদ্ধ। তো তাহলে দেখো আমরা সরাসরি এখন কি করব, এই যে আমরা যেটা পড়তেছিলাম, আমরা আমাদের পড়ায় চলে যাই। এই যে কোষ কাকে বলে, তার মানে আমরা দেখলাম যে কোষ হচ্ছে একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা তৈরি, এবং কোষটা হচ্ছে কি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকবে, এবং জীবজ ক্রিয়াকলাপের একক, জীবজ ক্রিয়াকলাপের একক, একককে কোষ বলে। এই যেতটুক সংজ্ঞা দিলে এনাফ। বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একককে কোষ বলা হয়। কোষ কাকে বলে? বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একককে কোষ বলা হয়। কোষ কাকে বলে? বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একককে কোষ বলা হয়। কোষের সর্বপ্রথম সংজ্ঞাটা কে দিছে? লোই এবং সিকেভিচ। কত সালে? 1969 সালে। এই হলো কোষ। তাহলে এই যে কোষীয় যে অঙ্গাণুগুলো আছে, আচ্ছা এগুলো আমরা মোটামুটি একটু পড়ছি। ওকে, তাহলে দেখো কোষ কয় প্রকার। এখন আমরা একটু কোষের প্রকারভেদ দেখি। কোষ কয় প্রকার? কোষকে হচ্ছে এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেহেতু নিউক্লিয়াসটি হচ্ছে কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, এই জন্য সে গুরুত্বপূর্ণ, ক্রোমোজোম থাকে। তো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা এটা মনে হয় এইদিকে, হ্যাঁ এই যে দেখো, এই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে কোষ কয় প্রকার? কোষ হচ্ছে দুই প্রকার। কোষ হচ্ছে কয় প্রকার? কোষ হচ্ছে দুই প্রকার।
তাহলে আমরা হচ্ছে এই যে কোষের সংজ্ঞা দিছি এখানে, দেন আমরা এখানে একটা স্লাইড দেব। কোষ তাহলে কার উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? এক নাম্বার হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে দেখো আদি কোষ কি আর প্রকৃত কোষ কি? এই যে আমরা তোমাদের একটু আগেই আমরা হচ্ছে যেই চিত্রগুলো আমরা দেখছি এই যে কোষের, যেমন ধরো এই যে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, এই যে একটা প্রাণী কোষ, এই কোষের একটা আবরণ আছে, সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে এবং নিউক্লিয়াস আছে। এই যে নিউক্লিয়াসটা আমরা একটু দেখি। এই যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আবরণ, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াসের মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে পর্দা, এটা হচ্ছে কি নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার আবরণ। এরপরে নিউক্লিয়াসের ভিতরে এই যে অপেক্ষাকৃত ঘন গাঢ় একটা বস্তু আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এরপরে কি আছে? যে ক্রোমোজোম গুলো আছে, ছড়ায় আছে, এটা জটলা পাকানো অসংখ্য কি আছে? ক্রোমাটিন বস্তু আছে বা ক্রোমাটিন আছে বা ক্রোমোজোম আছে। এবং নিউক্লিয়াসের মধ্যে এই যে বিভিন্ন ধরনের ডট 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 বিভিন্ন ধরনের পদার্থ আছে, এগুলোকে বলে নিউক্লিওপ্লাজম। কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। এই টোটাল তাহলে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, ক্রোমোজোম, তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম সব মিলে যে একটা তৈরি হলো, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস এটা হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? এটা একটা সুগঠিত নিউক্লিয়াস, যেটার আবরণ আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমোজোমগুলো আছে, তারপরে হচ্ছে এই যে নিউক্লিওপ্লাজম আছে, চারপাশ দিয়ে আবৃত ভাবে ঢাকা আছে, মানে এই নিউক্লিয়াসটা কি? সুগঠিত। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়ার যে কোষ আছে, কিছু কিছু জীবের মধ্যে এই নিউক্লিয়াসটা কি থাকে না? সুগঠিত থাকে না। নিউক্লিয়াসের আবরণ থাকে না, নিউক্লিওলাস থাকে না, ক্রোমোজোমগুলো ছড়া আছে। যেমন ধরো এই যে একটা কোষ এখানে আঁকলাম আমি, এই যে একটা কোষ আঁকলাম, এই যে ব্যাকটেরিয়ার কোষটা এরকম হয় আর কি। যেমন একটা কোষ আঁকছি এবং হচ্ছে এর ভিতরে এই যে ক্রোমোজোমগুলো এই যে এখানে একটু ছড়া একটা ক্রোমোজোম দিছে আর কি। এখানে ক্রোমোজোম আছে, কিন্তু এই যে ক্রোমোজোমের চারপাশ দিয়ে যে আবরণ থাকে, এই আবরণটা নাই। এই আবরণ নাই। কোষ আছে, ধরো এই যে এখানে আমি দেখাই, তোর এই যে নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস এটা নাই, এই নিউক্লিয়াসের আবরণও নাই, ক্রোমোজোমগুলো ছড়া আছে, এটা আছে। ওই ধরনের কোষগুলাকে বলা হয় হচ্ছে আদি কোষ, যাদের নিউক্লিয়াসটা কি না? সুগঠিত না। তাহলে হচ্ছে এই যে আমরা বললাম হচ্ছে কোষ হলো দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, নিউক্লিয়াসের আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন সবকিছু আছে, তারা হচ্ছে প্রকৃত কোষ। আর যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াসের আবরণ ঠিক মতো নাই, সবকিছু ছড়ায় ছিটে আছে, সেটা হচ্ছে আদি কোষ। এখন আমার পরীক্ষার প্রশ্ন হলো আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লেখো। আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লেখো। তাহলে যে দুই প্রকার আদি কোষ এবং প্রকৃত কোষ, আমরা একটু পার্থক্য লিখব। এক নাম্বার পার্থক্য কি হবে? আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয়। প্রকৃত কোষে কি হবে? এদের নিউক্লিয়াস কি? সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত। এই হলো একটা পার্থক্য। দুই নাম্বার পার্থক্য, লাভলু কতক্ষণ হয়েছে? হুম, 1 ঘন্টা 5 মিনিট না? ওকে। তাহলে আদি কোষ, তাহলে আমাকে যদি প্রশ্ন আসে আদি কোষ কাকে বলে, আদি কোষ কাকে বলে, তাহলে যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে আদি কোষ বলে। প্রকৃত কোষ কাকে বলে? যাদের নিউক্লিয়াস সুগঠিত, তাদেরকে প্রকৃত কোষ বলে। তো সংজ্ঞাটা শিখলাম। এখন হচ্ছে আমরা পার্থক্যের দিকে যাচ্ছি। আচ্ছা দেখো,
এই আদি কোষের যে নিউক্লিয়াস সুগঠিত নয়, আদি কোষ, আচ্ছা আমরা একটু আদি কোষটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা একটা আদি কোষটা দেখি তাইলে। আচ্ছা আমরা একটু 3D ইয়েগুলো দেখবো, আমরা আগে মূল পড়াটা শেষ করে পরে দেখি। ওকে, এরপরে দেখো এই যে আমরা বলছিলাম কোষের মধ্যে কোষীয় অঙ্গাণু থাকে, এই যে দেখো এই যে এটা হলো একটা প্রকৃত কোষ। তো প্রকৃত কোষের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে না, যেমন হচ্ছে এই যে এটা মাইটোকন্ড্রিয়া। কিভাবে চিনবো? এই যে এরকম থাকবে, এই যে এরকম এরকম থাকলে ওটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, শক্তি তৈরি করে। এরপরে এই যে কি, এটা গোলজি বস্তু। এই যে এটা কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আবার দুই ধরনের হয়, কিছু কিছু থাকে যেরকম এরকম থাকে, আবার এরকমই কিছু কিছু থাকে, কিছু এরকম মসৃণ থাকে, আর কিছু কিছু গায়ে যেরকম রাইবোজোম দানা থাকে, দানা থাকে, তখন সেটাকে অমসৃণ বলে। তাহলে এই এন্ডোপ্লাজমিক জালিকা হলো দুই ধরনের, মসৃণ এবং অমসৃণ। যদি ভিতরে যদি রাইবোজোম দানা যদি থাকে তখন সেটা অমসৃণ। তার মানে এটা রাইবোজোম দানা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি রাইবোজোম দানা থাকে তাহলে অমসৃণ, আর যদি না থাকে তাহলে মসৃণ। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের হয়, মসৃণ এবং অমসৃণ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে এই যে আরো কি কি থাকে, আরো রাইবোজোম থাকে, কোষের মধ্যে গহ্বর থাকে, হ্যাঁ, মসৃণ অমসৃণ এগুলো অনেক কিছু থাকে। এই যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলা, একটা প্রকৃত কোষের এটা বৈশিষ্ট্য যে সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। কিন্তু এটা যদি আদি কোষ হইতো, আদি কোষের মধ্যে এই যে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, প্লাস্টিড, এগুলো কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে না। তাহলে এটা হলো আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে একটা পার্থক্য, যে আদি কোষের মধ্যে সব ধরনের কোষীয় অঙ্গ প্রত্যঙ্গ থাকে, কিন্তু প্রকৃত কোষের মধ্যে কোনো ধরনের, আদি কোষের মধ্যে সাইটোপ্লাজমে কোনো ধরনের অঙ্গ প্রত্যঙ্গ থাকে না, কিন্তু প্রকৃত কোষের মধ্যে এই সব ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো থাকে। তাহলে হচ্ছে এটা একটা পার্থক্য। যেমন হচ্ছে এই যেখানে আমরা লিখব যে আদি কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু একটা অঙ্গাণু থাকে। কি থাকে? শুধু শুধু রাইবোজোম থাকে। কি থাকে? রাইবোজোম থাকে। এই হচ্ছে আদি কোষ। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কি, তাহলে আমরা কি লিখব? সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, এই সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। এই যে দুইটা পার্থক্য হয়ে গেছে। এক নাম্বার পার্থক্য, আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। দুই নাম্বার আর প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষের মধ্যে কোনো ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষের মধ্যে সব ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে, রাইবোজোমও থাকে, যেমন কি প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে গোলজি বস্তু, সেন্ট্রোজোম, লাইসোজোম, এই সবকিছু, লাইসোজোম, এগুলো সবকিছু থাকে। আচ্ছা, এই আদি কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে, আদি কোষের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোমগুলো কি থাকে? ছড়ায় ছিটায় থাকে। এই ক্রোমোজোমের মধ্যে আবার ডিএনএ থাকে, আরএনএও থাকতে পারে। তো আদি কোষের যে ক্রোমোজোম, এটা একটু পরে আমরা 3D চিত্র দেখবো, তখন আরো বুঝবো। আগে জাস্ট আমি লেখাচ্ছি, পরে আমি ওটা চিত্র দেখাচ্ছি। আদি কোষের যে ক্রোমোজোম আছে, আদি কোষের ক্রোমোজোমে শুধু কি থাকে? ডিএনএ থাকে, শুধু ডিএনএ থাকে। কিন্তু প্রকৃত কোষের ক্রোমোজোমে কি থাকে? ডিএনএ থাকে, তারপরে সামান্য পরিমাণের আরএনএ থাকে, তারপরে হচ্ছে প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন,
তারপরে হিস্টোন, নন হিস্টোন ইত্যাদি থাকে, ইত্যাদি থাকে। তাহলে হচ্ছে এখানে আরেকটা পার্থক্য পেলাম যে আদি কোষের যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, এই মানে এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে, শুধু ডিএনএ থাকে। আর প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, হিস্টোন থাকে, নন হিস্টোন থাকে, বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে। তো এই হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। তাহলে দেখো এখান থেকে অনেকগুলা এমসিকিউ কোশ্চেন আছে, আবার অনেকগুলা ক নাম্বার প্রশ্ন আসে, খ নাম্বার। তোমাদের জানো সৃজনশীল আসে, সৃজনশীল সম্বন্ধে আমরা সবাই জানি। সৃজনশীল একটা উদ্দীপক থাকবে, 4টা প্রশ্ন, ক নাম্বারে 1 মার্ক, খ নাম্বারে 2 মার্ক, গ নাম্বারে 3 মার্ক, ঘ নাম্বারে 4 মার্ক। এখানে কিছু ক এবং খ নাম্বারের প্রশ্ন, এগুলা ক এবং খ নাম্বারের প্রশ্ন। একটা হচ্ছে কি, যেমন আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, তারপরে হচ্ছে আদি কোষ এবং প্রকৃত, খ নাম্বারে যদি আসে তাহলে আসবে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লেখো। তাহলে এই যে 3টা পার্থক্য খ নাম্বারে দিলেই হবে ইনশাআল্লাহ। যদি আসে আদি কোষ কাকে বলে, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদি কোষ বলে, প্রকৃত কোষ কাকে বলে, যাদের নিউক্লিয়াস সুগঠিত থাকে প্রকৃত কোষ বলে। এই যেগুলো আবার এমসিকিউ এর মধ্যেও আসতে পারে। যেমন তাহলে পার্থক্যটা কি, আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষের মধ্যে কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষের মধ্যে সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। এদের ক্রোমোজোমের মধ্যে শুধু ডিএনএ থাকে, আর এদের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন বিভিন্ন ধরনের অঙ্গাণু উপাদান থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা উদাহরণ আমরা দিতে পারি যে আদি কোষ কাদের মধ্যে আদি কোষ থাকে। আমরা যত ব্যাকটেরিয়া জানি, যত ব্যাকটেরিয়া আমরা চিনি, সব ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে আদি কোষ। তাহলে এখানে একটা আমরা উদাহরণ দিতে পারি। আদি কোষ কার কোষ? ব্যাকটেরিয়ার কোষ। ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে আদি কোষ। আর প্রকৃত কোষ মানুষ, প্রাণী, উদ্ভিদ, গরু, ছাগল, ভেড়া, উদ্ভিদ এবং প্রাণী যত উন্নত শ্রেণী জীবের কোষ আছে, এগুলো সবগুলা কি কোষ? প্রকৃত কোষ। যেমন উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ ও হচ্ছে প্রাণী কোষ, প্রাণী কোষ, এই যেগুলা হচ্ছে প্রকৃত কোষ। এই যে সুন্দরভাবে হয়ে গেছে, আমাকে 2-2 দিবে ইনশাআল্লাহ এইভাবে যদি আমি সাজাই। ক নাম্বার আসুক, খ নাম্বার আসুক, এখান থেকে বিভিন্ন এমসিকিউ হইতে পারে, নিজের মতো করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখবো আদি কোষটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা একটু আদি কোষটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার ভাবে এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই যে দেখো, আমরা এখন দেখব হলো আদি কোষ, না প্রোক্যারিওটিক সেল। এটা কি লেখা যাবে? আচ্ছা সরি, এটা আমি একটু দেখাইতে পারতেছি না, আমি অন্য কিছু দেখাই তোমাদের। যেমন এই যে অ্যানিমেল সেল প্রথমে আমরা দেখব। প্রাণী কোষ, এটা একটা 3D চিত্র আমরা দেখি যে প্রাণী কোষ, এই যে একটু আগে দেখো আমরা এই যে প্রাণী কোষ আছে না, এই প্রাণী কোষটা জাস্ট বোঝানোর জন্য এভাবে চিত্র আঁকছে, কিন্তু এটা 3D হলে কেমন হবে, হ্যাঁ সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে হলো 3D চিত্র, দেখো এই যে প্রাণী কোষ, একটু বড় করি। ওকে, এটা কি ঘোরানো যাবে না? হ্যাঁ হ্যাঁ, করা যায়, করা যাবে। এই যে দেখো, এটা একটু ছোট করে দাও তো। এই এদিকে আসো, এটা আনো তো, এই দোকানটা একটু দাগ দাও। এই যে দেখো, এটা আমি নিজেও বুঝতেছি না, এটা চালানো শিখতেছি আর কি। দেখো
এই যে একটা প্রাণী কোষ দেখানো হয়েছে তোমাদের, এই যেটা ভালো করে দেখো, এই যেটা হলো প্রাণী কোষ। এটা অবশ্য ঘুরা ঘুরা দেখানো যায় সবগুলা। এই যে প্রাণী কোষ, এই যে চারপাশ দিয়ে যে আবরণ, এই আবরণটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তারপরে এই যে এটা হলো নিউক্লিয়াস, এই যে ভিতরে নিউক্লিওলাস, ওর ভিতরে এই যে জালের মতো, এই যে জালের মতো যেগুলো, এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই যেটা হলো নিউক্লিওলাস, এই যে ক্রোমোজোম, এই যেটা হলো নিউক্লিয়াস। তো একটা 3D প্রাণী কোষ দেখো কিরকম হয়, কত সুন্দর হয়। এই যে কি কেমন নড়তেছে, বাহ, ওয়াও। আচ্ছা, তো এটা হলো কি করছে, এটা ভিতরের অংশটা দেখাইছে, বাট এটা হচ্ছে ওকে। আমরা একটু উদ্ভিদ কোষটা দেখি। উদ্ভিদ কোষটা দেখলে ওই যে কোষ প্রাচীরটা সুন্দরভাবে বোঝা যাবে। এই যে দেখো, এই কই উদ্ভিদ কোষটা কই, এখানে তো লেখা যাবে না। সাইডে নাই দিতে এই সাইডে। এই যে ক্লোরোপ্লাস্ট, এই যে প্লান্ট সেল। এটা আসার কথা না? এটা আসে কিনা, এই যেটা আসছে, যেমন এই যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যাই হোক, ওই প্লান্ট সেলটা আসে না কেন? এই যেটা খালি কেন? ব্ল্যাঙ্ক দেখতেছি। আচ্ছা, এইটা তো আমরা ওদেরকে প্রোভাইড করবো না, ওদেরকে প্রোভাইড না, এটা জাস্ট ওদের এমনি দেখাইতাম আর কি। যাই হোক, তাহলে আপাতত এটা ওদের 3D পিকচার নিয়ে তাহলে আমরা আর একটা ক্লাস করি, কারণ এটা আমার নিজের একটু শিখা লাগবে চালানো। ঠিক আছে, ওকে। সরি, তোমাদের যেভাবে দেখা দিয়েছিলাম ওটা আমার শেখা লাগবে, একটু প্র্যাকটিস করতে হবে। আমি রিয়েলি সরি। তো কোনো কমেন্ট আছে কিনা? দ্রুত শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ওই যে স্লাইডটা করতেছি, তাহলে এখানে আমরা চাই দেখো, তাহলে মোটামুটি আমরা কয়েকটা কোশ্চেন আমরা এখান থেকে আমরা পড়ছি। কি কি কোশ্চেন পড়লাম দেখো, যেগুলো হচ্ছে আমার জন্য দরকারি। একটা হলো কোষ কাকে বলে, কোষের সংজ্ঞা পড়লাম, এটা একটা ক নাম্বারের প্রশ্ন। তারপরে হচ্ছে আমরা আরো কয়েকটা ক নাম্বারের প্রশ্ন পড়লাম, আদি কোষ কি, প্রকৃত কোষ কি। তারপরে এবং একটা খ নাম্বারের প্রশ্ন বললাম, আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লেখো। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট এই যে এখানে, এটা হচ্ছে আমরা প্রথমে দেখো, আমরা এই যেখানে বলছি যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। এখন আসবে হচ্ছে কাজের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার। কাজের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু বলে দেওয়া দরকার, সেটা বলি নাই, একটু বলি। এই যে আদি কোষ, এটাকে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষ এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। তাহলে আদি কোষ হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রকৃত কোষ হচ্ছে ইউক্যারিওটিক সেল। যাদের ভিতরে আদি কোষ থাকে, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এখানে নীলাভ সবুজ শৈবালও বলা যায়, নীলাভ সবুজ শৈবাল। তাহলে এই যে নীলাভ সবুজ শৈবালের যে কোষ, এগুলা হচ্ছে
আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল। যাদের মধ্যে আদিকোষ থাকে তাদেরকে বলা হয় আদিকোষী বা প্রোক্যারিওটা। যাদের মধ্যে ইউক্যারিওটিক সেল থাকে তারা হচ্ছে ইউক্যারিওটা। তাহলে যেমন মানুষ হচ্ছে ইউক্যারিওটা, আর ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটা। ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, মানুষ হচ্ছে প্রকৃত কোষী, যাদের কোষগুলো প্রকৃত কোষ, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। তাহলে আচ্ছা, এটাকে বাংলা আরেকটা নামে বলা যায় আদিকোষ। যাহা আদিকোষ তাহাই প্রোক্যারিওটিক সেল। এটাকে বাংলা করলে হয় প্রাক কেন্দ্রিক কোষ। প্রাক কেন্দ্রিক কোষ। আর ইউক্যারিওটিক সেল এটাকে যদি বাংলা করি তাহলে সেটা হয় সুকেন্দ্রিক কোষ। এখন পরীক্ষার মধ্যে আসছে সুকেন্দ্রিক কোষ কাকে বলে, পারে নাই। যদি প্রকৃত কোষ কাকে বলে আসতো তাহলে ঠিকই পারতো, কিন্তু একই জিনিস আসছে অন্য শব্দে, যার কারণে পারে না। এগুলো মাথায় রাখতে হবে, সবসময় ইংরেজি টার্মগুলো মাথায় রাখবা। যে কোনো টপিক পড়লে ওইটার ইংরেজি শব্দটা কি হয় সেটা মাথায় রাখবা, কারণ অনেক সময় ইংরেজি শব্দ দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসছে দেহকোষ, জননকোষ, প্রশ্ন আসছে গ্যামেটিক সেল এবং সোমাটিক সেলের পার্থক্য লেখো, ও পারে নাই। আমার কাছে আয়সা জিজ্ঞেস করতেছে, স্যার গ্যামেটিক সেল এবং সোমাটিক সেলের পার্থক্য আসছে, এটা তো পারে না, এটা পড়ার নাই। পরে আমি কইতেছি কৌতো দেহকোষ আর জননকোষের পার্থক্য কি, ওই বলা শুরু করতে আমি বললাম এইটাই তো আসছে। হায় হায় স্যার, এইটা তো ইংরেজিতে আসছে, আমি তো ইংরেজিটা পড়ি নাই, এই জন্য ইংরেজিটা পড়বা। যার কথা বললাম সে এখন এমবিবিএস ডাক্তার, সোহার্দি মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করছে আমার স্টুডেন্ট। ও এই কোশ্চেনটা ভুল করছে, বাট এই ভুল থেকে সে শিক্ষা নিচ্ছে। আল্লাহ তাআলা তার প্রতি রহমত করছে, সে এখন ভালো ডাক্তার, সম্ভবত ইন্টারনিউ শেষ করে ফেলছে আর কি। তাহলে দেখো তো, তাইলে এই বিষয়গুলো আমরা একটু শিখে নিব। যাহা আদি কোষ তাহাই প্রাককেন্দ্রিক কোষ, তাহাই প্রোক্যারিওটিক সেল। যাহা প্রকৃত কোষ তাহাই সুকেন্দ্রিক কোষ, তাহাই ইউক্যারিওটিক সেল। তাহলে আমার পরীক্ষায় প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেলের পার্থক্য যদি আসে, ওই যে ওইটাই আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। প্রাককেন্দ্রিক কোষ এবং সুকেন্দ্রিক কোষের পার্থক্য আসলে ওই তাহাই, একই প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে ক নাম্বারের প্রশ্নগুলো শিখলাম, যে আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, এবং পার্থক্যটা পড়লাম এবং কোষের সংজ্ঞা পড়ছি। আচ্ছা, এখন হচ্ছে কাজের উপর ভিত্তি করে কোষ হলো দুই প্রকার। স্যার নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, আবার কাজের উপর ভিত্তি করে কে? যেমন আমি তোমাকে বলছি মানুষ কত প্রকার, উত্তর দিতে পারবে না, কারণ কিসের উপর ভিত্তি করে মানুষের প্রকার ভেদ করতে বলছি এটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। আমি যদি বলি যে লিঙ্গের উপর ভিত্তি করে, তাহলে তুমি বলো দুই প্রকার, ছেলে মানুষ মেয়ে মানুষ। বা আমি যদি বলি গায়ের রঙের উপর ভিত্তি করে, তাহলে বলবা যে সাদা মানুষ ফর্সা মানুষ। আমি যদি বলি আকৃতির উপর ভিত্তি করে, তাহলে লম্বা মানুষ খাটো মানুষ। এরকম এক্স্যাক্টলি আমাকে ক্লিয়ার করে দিতে হবে যে কিসের উপর ভিত্তি করে আমি এটার প্রকারভেদ করব। তাহলে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, এই যে আমরা যেটা করছি আদি কোষ এবং প্রকৃত কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। আর এখন যেটা করব সেটা হলো কাজের উপর ভিত্তি করে। কোষের কিসের উপর ভিত্তি করে? কাজের উপর ভিত্তি করে। হলো দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। এই যে দেহকোষ, এটার ইংরেজি হচ্ছে গ্যামেটিক সেল। জনন কোষ, এটার ইংরেজি হচ্ছে সোমাটিক সেল। তাহলে সরি, উল্টা করে ফেলছি আর কি। দেহকোষ হচ্ছে সোমাটিক সেল, জনন কোষ হচ্ছে গ্যামেটিক সেল। তাহলে দেহকোষ কি? দেহকোষ হচ্ছে কি? সোমাটিক সেল। সোমাটিক সেল। আর জনন কোষ হচ্ছে গ্যামেটিক সেল। তাহলে এখন দেহকোষ কাকে বলে এবং জনন কোষ কাকে বলে, এই সংজ্ঞাটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। আচ্ছা, তাহলে যে ইংরেজি যে টার্মগুলো আছে এগুলো একটু ভালো করে মাথায় রাখবা। তাহলে দেখো, কাজের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? দুই প্রকার, দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ হচ্ছে সোমাটিক সেল, জনন কোষ হচ্ছে গ্যামেটিক সেল। ওকে,
এখন আমরা সংজ্ঞা পড়ার চেষ্টা করি এবং কিছু পার্থক্য পড়ার চেষ্টা করি যেটা বুঝি কিনা। প্রথমে আসা যাক দেহকোষ কাকে বলে। সহজ ভাষায় বলবো, ডিপ্লয়েড প্রকৃতির কোষকে দেহকোষ বলা হয়। দেহকোষ কাকে বলে? ডিপ্লয়েড প্রকৃতির কোষ। ডিপ্লয়েড প্রকৃতির কোষ কোনটা আবার? ওই যে যাদের ক্রোমোজোম সংখ্যা 2n বিশিষ্ট। আমরা পার্থক্যটা পড়লে পরে আমরা সংজ্ঞাটাও দিতে পারবো। আমরা আগে পার্থক্যটা পড়ি, পরে সংজ্ঞাটা অটোমেটিক চলে আসবে এখান থেকে। আচ্ছা, দেখো দেহকোষ কি করবে? দেহ গঠন করে। জনন কোষ কি করে? জনন কাজে অংশগ্রহণ করে। এক নাম্বার জিনিস, দেহকোষের কাজ হলো দেহ গঠন করা। এই যে এত বড় একটা বট গাছ, এই সারা দেহের যত কোষ দেহকোষ। এই যে আমার এই যে শরীর, এই যে হাত পা যা যত কোষ এলো সব দেহকোষ। তাহলে দেহকোষের কাজ হলো দেহ গঠন। এই আমার দেহ, তোমার দেহ গঠন করছে যে কোষ, দেহকোষ। আর জনন কাজে অংশগ্রহণ করে যেটা, এটা একটু আগে কিন্তু অনেকক্ষণ যাবত বুঝাইছি, এগুলো হচ্ছে জনন কোষ। দেহকোষের মধ্যে যখন মিওসিস বিভাজন হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, এগুলো হলো জনন কোষ। দুই ধরনের হয়, শুক্রাণু এবং ডিম্বাণু, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ। তাহলে দেহকোষ দেহ গঠন করে, জনন কোষ জনন কাজে অংশগ্রহণ করে। এরপরে দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কেমন থাকে? দেহকোষের মধ্যে ক্রোমোজোম থাকে কি? ক্রোমোজোম, দেহকোষের মধ্যে ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। ডিপ্লয়েড, ডিপ্লয়েড এই যে যখনই ক্রোমোজোম সংখ্যা 2n মানে ডাবল থাকে সেটাকে বলা হয় ডিপ্লয়েড। তাহলে ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। ক্রোমোজোম ডিপ্লয়েড প্রকৃতির। আর জনন কোষের ক্রোমোজোম কি? এই যে দেহকোষের মধ্যে যখন মিওসিস বিভাজন হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। তাহলে জনন কোষের ক্রোমোজোম হচ্ছে, এদের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড এন, হ্যাপ্লয়েড প্রকৃতির। এই হচ্ছে ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড 2n প্রকৃতির, আর এদের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড জনন কোষের। ওকে, এবং আরো একটা পার্থক্য আমরা দিতে পারি, দেহকোষ কিভাবে তৈরি হয় এবং জনন কোষ কিভাবে তৈরি হয়। আচ্ছা, দেহকোষের মধ্যে যখন মাইটোসিস বিভাজন হবে, এক কথায় শেষ, মাইটোসিস বিভাজন হইলেই দেহকোষ তৈরি হবে। আর দেহকোষের মধ্যে যখন মিওসিস বিভাজন হবে তখন জনন কোষ তৈরি হবে। তাহলে দেহকোষ তো কিভাবে তৈরি হবে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহকোষ তৈরি হয়। দেহকোষ তৈরি হয়। আর জনন কোষ কিভাবে তৈরি হয়? মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। জনন কোষ তৈরি হয়। এই যে দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য। তাহলে দেহকোষ হলো দেহ গঠন করে, জনন কোষ জনন কাজে অংশগ্রহণ করে। দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড প্রকৃতির, ক্রোমোজোম সংখ্যা 2n প্রকৃতির, আর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহকোষ তৈরি হয়, আর মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। এই যে দেহকোষ এবং জনন কোষের পার্থক্য। এখন দেহকোষ তাহলে কাকে বলে? তাহলে বলবা যে জীবের দেহ গঠনকারী ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষকে দেহকোষ বলা হয়। দেহ গঠনকারী ডিপ্লয়েড প্রকৃতির কোষকে দেহকোষ বলা হয়। জনন কোষ কাকে বলে? জনন কাজে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড প্রকৃতির কোষকে জনন কোষ বলা হয়। জনন কাজে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড প্রকৃতির কোষকে জনন কোষ বলে, দেহ গঠনকারী ডিপ্লয়েড প্রকৃতির কোষকে দেহকোষ বলে। তাহলে আমরা দেহকোষ এবং জনন কোষের সংজ্ঞাটা আমরা লিখে ফেলি। তাহলে দেখো দেহকোষ কাকে বলে। এই যে দেহকোষ, দেহকোষ কাকে বলে? তাহলে আমরা কি লিখবো সংজ্ঞাটা কি? দেহ গঠনকারী
ডিপ্লয়েড প্রকৃতির কোষকে দেহকোষ বলে। তাহলে দেহ গঠনকারী ডিপ্লয়েড প্রকৃতির কোষকে দেহকোষ বলে। আর জনন কোষ কাকে বলে? জনন কোষ কাকে বলে? তাহলে জনন কাজে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড প্রকৃতির কোষকে জনন কোষ বলে। তাহলে দেখো এই যে ক্লিয়ার, দেহ গঠনকারী ডিপ্লয়েড প্রকৃতির কোষকে দেহকোষ বলা হয়, জনন কাজে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড প্রকৃতির কোষকে জনন কোষ বলা হয়। আশা করি বইয়ের মধ্যে সংজ্ঞাটা ক্লিয়ার নাই, কোনো গাইডেও এভাবে সুন্দর করে গোছানো সংজ্ঞা পাবা না। তাহলে ক্লিয়ার হলো? তাহলে দেখো এখান থেকে আমরা এটা হচ্ছে একটা খ নাম্বারের প্রশ্ন, পরীক্ষার মধ্যে যদি আসে তাহলে খ নাম্বারের মধ্যে আসবে সৃজনশীলে, অথবা তোমাদের যে 10টা ছোট প্রশ্ন আসবে, 5টা ছোট প্রশ্নে আনসার করতে হবে, প্রত্যেকটা মার্ক হচ্ছে 2 করে। ওই ছোট প্রশ্নের মধ্যে এটা দিতে পারে যে দেহকোষ এবং জনন কোষ বা সোমাটিক সেল এবং গ্যামেটিক সেলের মধ্যে পার্থক্য লেখো। তাহলে সোমাটিক সেল এবং গ্যামেটিক সেলের মধ্যে পার্থক্য কি? এই যে 3টা পার্থক্য দিয়ে দিবা, 2 দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। তো পার্থক্য কি? দেহকোষ হচ্ছে দেহ গঠন করে, জনন কোষ হলো জনন কাজে অংশগ্রহণ করে, দেহকোষের ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, জনন কোষের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। দেহকোষে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহকোষ তৈরি হয়, মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। এছাড়া আরো 2-1টা পার্থক্য ইচ্ছা করলে দেওয়া যায়, ওগুলো আমার দরকার নাই। এরপরে দেখো এখন সুন্দর করে আমরা সংজ্ঞাটা লিখে দিলাম যে দেহকোষ কাকে বলে? দেহ গঠনকারী ডিপ্লয়েড প্রকৃতির কোষকে দেহকোষ বলা হয়। জনন কোষ কাকে বলে? জনন কাজে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড প্রকৃতির কোষকে জনন কোষ বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এতক্ষণ যাবত তোমাদের এই যে তোমাদের বইয়ের অধ্যায় যে শুরু হয়েছে একটা পৃষ্ঠা আমরা পড়লাম, এতক্ষণ যাবত হচ্ছে একটা পৃষ্ঠা পড়ছে। ও জি, দেখি ওদের একটু দেখাই। দেখো তোমাদের লাভলু স্যার কি কাজটা করছে, এই সুন্দর সিঙ্গারা আর কি পেঁয়াজু আর কি আছে, এগুলা না আমার বলতেছে আমি নাকি এগুলো খায় না, ও এখন খাবে। যাও খাও, শুক্রিয়া। তাহলে ক্লাসটা ক্লোজ করে দিয়ে খাইতে হবে। আচ্ছা, এতক্ষণ যাবো এই দেখো বেসিক ক্লাস কাকে বলে, এতক্ষণ যাবো আমি একটা পৃষ্ঠা পড়ছি। আশা করি এখান থেকে তুমি প্রত্যেকটা টপিক তুমি আল্লাহর রহমতে বুঝতে পারবা। জাইগোট, হ্যাপ্লয়েড এগুলো একটু বলার চেষ্টা করছি, কারণ হচ্ছে এগুলো দরকার। আচ্ছা, ওই সংজ্ঞাগুলো আমরা একটু লিখে দিই। এখন আমরা আরো একটা কোষ, ওইটারও সংজ্ঞা একটু লিখে দিই। জাইগোট কাকে বলে? জাইগোট কি? এই যে জাইগোট কি, তাহলে দেখো আমাদের ক্লাস সাইডের মধ্যে যখন আসে মনে হয় এই যে যখন একটা দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তার মানে এটা দেহকোষ, এটা হলো জনন কোষ। এটা দেহকোষ, এটা জনন কোষ। ধরো এটা হলো পুরুষের পুংজনন কোষ বা শুক্রাণু, এটা স্ত্রীদের স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। ঠিক আছে, এই যে একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট দুইটা মিলে নতুন করে একটা যে কোষ হয় সেটাই হলো জাইগোট। তাহলে জাইগোট কাকে বলে? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে বা পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে নতুন যে কোষ গঠিত হয় তাকেই জাইগোট বলা হয়। আরো ক্লিয়ার করি, যখনই এন হয় তাহলে এটা কি হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ, এটাও কি হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ। একটা পুং জনন কোষ এবং একটা স্ত্রী জনন কোষ মিলিত হয়ে যে ডিপ্লয়েড প্রকৃতির কোষ তৈরি করে তাকে জাইগোট বলা হয়। জাইগোট কাকে বলে? তাইলে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলিত হয়ে ডিপ্লয়েড প্রকৃতির যে কোষ তৈরি করে তাকে কি বলা হয়? জাইগোট বলা হয়। এই যে ক্রোমোজোম সংখ্যা 2n হলে সেটাকে কি বলে? ডিপ্লয়েড বলে।
দুইটা হ্যাপ্লয়েড একত্রিত হয়ে যে ডিপ্লয়েড কোষ তৈরি হবে, দুইটা অ্যান মিলে 2n, এটাই হলো কি জাইগোট। তাহলে জাইগোট কাকে বলে, জাইগোটের সংজ্ঞাটা আমরা একটু লিখি। তাহলে জাইগোট কাকে বলে, তাহলে পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে ডিপ্লয়েড প্রকৃতির যে নতুন কোষের সৃষ্টি করে, মিলিত হয়ে বা সৃষ্টি হয়, তাকে জাইগোট বলে। তাহলে জাইগোট কোষ কোনটা, পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলিত হয়ে যে নতুন ডিপ্লয়েড প্রকৃতির কোষের সৃষ্টি করে, তাকে কি বলা হয়, জাইগোট বলা হয়। প্রত্যেকটা জীব, জাইগোট হচ্ছে প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর প্রথম কোষ। এই যে আমার প্রথম কোষটার নামই হলো জাইগোট, তোমার প্রথম কোষ। এই যে আমি প্রথমে একটা কোষ ছিলাম, ওই একটা কোষের মধ্যে মাইটোসিস হয়, দুইটা হয়েছে, দুইটার মধ্যে আবার মাইটোসিস চারটা হয়েছে, চারটা থেকে আটটা হয়েছে, এভাবে আমি হয়েছি, এভাবে তুমি হইছো, এভাবে একটা বট গাছ হয়েছে, এভাবে একটা গরু হয়েছে, এভাবে একটা ছাগল হয়েছে, সব এভাবে হয়েছে। এটা হচ্ছে কি, এই কোষটা হলো জাইগোট। প্রত্যেকটা মানুষের প্রথম যে কোষটা হয়েছিল, ওই কোষটার নামই জাইগোট। মায়ের পেটের মধ্যে যে কোষটা হয়েছিল। লাবলু তুমি খাওয়া শুরু করো, আমার জন্য শুধু একটা রেখে দাও। আচ্ছা, তাইলে হচ্ছে মোটামুটি আমরা আরেকটা জিনিস একটু দেখব, আরেকটা পার্থক্য আমরা পড়ে আমার আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। যেহেতু ওইটা আমরা অনেক শ্রম দিছি চিত্রটার মধ্যে, আমরা ওইটা একটু পড়বো, অবশ্যই পড়বো। এই যে এটা হলো প্রাণী কোষ, এটা হলো উদ্ভিদ কোষ। আমরা এখন একটু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যটা পড়বো। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য পড়বো। আমি বলছিলাম তোমাদের 3D চিত্র দেখাবো, বাট হচ্ছে আমি নিজেই বুঝতেছি না যে এই স্মার্ট বোর্ডে 3D চিত্র কেমন করে। ওইটা আমি একটু প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো। আই এম রিয়েলি সরি। আর হচ্ছে এটা কি বলছি, লাইভটা শেষ করেই তুমি হচ্ছে আমার চ্যানেলের যে ভিডিওটার কথা বলছি, যে তোমার পড়ার রুটিনটা কেমন হবে, বিশেষ করে 2025 সালে এসেছি তোমরা যারা, আমি জানি লুকায় এরাও পরে এই ক্লাসটা করতেছে। তোমার পরীক্ষার পড়ার রুটিনটা কি হবে, লাস্ট 2 মাসে পড়ার রুটিন, এই ক্লাসটা তুমি অবশ্যই করবা, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করতেছি, এটা তোমার লাভ হবে। এই 2 মাস যে রুটিন দিছে, এই রুটিন অনুসারে তুমি যদি পড়ো, A+ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি যত দুর্বল স্টুডেন্টই হও, তুমি A+ পাবে ইনশাআল্লাহ। যেহেতু এটাতে অনেক শ্রম দিছে, এটা আমরা একটু পড়বো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য কি। তাহলে দেখো, প্রাথমিকভাবে বলছি যে উদ্ভিদ কোষের চারপাশে একটা জড়বস্তুর আবরণ থাকে, একে কোষ প্রাচীর বলা হয়। এটাকে কোষ প্রাচীর বলে। এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যে থাকে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের 1 নাম্বার পার্থক্য, যে উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে কি থাকে, এই যে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের মধ্যে কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না, এটা 1 নাম্বার পার্থক্য। তাহলে আমরা এখন হচ্ছে সরাসরি এখানে লিখেই ফেলি। হ্যাঁ, আমরা লিখে ফেলি, পার্থক্য দেখবো আর লিখবো। তাহলে আমরা হচ্ছে এখন আমরা লিখবো হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। তো আমরা প্রথমে লিখি হলো উদ্ভিদ কোষ এবং এখানে লিখি হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ। তাহলে আমরা প্রথম পার্থক্য কি পাইলাম? প্রথম পার্থক্য পাইলাম হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। একটা পার্থক্য আমরা পাইছি। এবং এখন আমরা হচ্ছে নেক্সট পার্থক্যের মধ্যে চলে যাই। দেখো, উদ্ভিদ কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড থাকে। কি থাকে? এই যে প্লাস্টিড থাকে বা ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী কোনো ধরনের নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাইলে হচ্ছে এটা হলো অনন্য বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড থাকে,
প্রাণী কোষের মধ্যে কোনো ধরনের প্লাস্টিড থাকে না। এটা হলো একটা পার্থক্য। তাহলে হচ্ছে আমরা পার্থক্যের মধ্যে যাচ্ছি। 2 নাম্বার পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে? প্লাস্টিড থাকে। প্লাস্টিড থাকে। প্রাণী কোষে কোনো ধরনের প্লাস্টিড থাকে না। 2টা পার্থক্য হয়ে গেল। পরবর্তীতে দেখো উদ্ভিদ কোষের মধ্যে আর কি থাকে, প্রাণী কোষের মধ্যে আর কি থাকে না। দেখো কোষীয় অঙ্গাণুর মধ্যে দেখো এই যে কোষ গহ্বর, এই যে উদ্ভিদ কোষের মাঝখানে একটা কোষ গহ্বর, এটা কি আবার? যেমন ধরো একটা সিটি আছে, তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, তো যত বজ্র পদার্থের লাইন ওই পুকুরের মধ্যে, ওইটা কোনো কাজ নাই। একটা যেমন ধরো এই ঢাকা এই যে রামপুরা এরিয়া, যেটা এই পুরা এরিয়ার যত ময়লা সব হাতিরঝিলের যে লেক এটার মধ্যে পড়তেছে, কি ঠিক না? কিন্তু কি এটা হাতিরঝিলের যে পুরা লেকটা, এটা কি অপ্রয়োজন? এটা ফাঁকা জায়গা পড়ে আছে। বা একটা হাউজিং সোসাইটির মাঝখানে একটা পুকুর, যত ময়লা সব ওখানে পড়তেছে। তাইলে এরকম একটা কোষের ভিতরে, ধরো এই যে একটা কোষের ভিতরে একটা খাল পতিত পড়ে আছে, একটা ফাঁকা জায়গা পড়ে আছে, এটা হলো কোষ গহ্বর। এইটা ওই যে যত ওয়েস্ট আছে, বজ্র আছে, ওগুলো সব জমা হয় কোষ গহ্বরের মধ্যে জমা হয়। আপাতত এই কোষ গহ্বরের কোনো কাজ নাই, ফাঁকা একটা জায়গা। গহ্বর মানে ফাঁকা জায়গা, কিন্তু আসলে এটা ফাঁকা না, এর ভিতরে অনেক কিছু থাকে, তবে এটা অপ্রয়োজনীয় জিনিসগুলা এখানে থাকে। এই জন্য তাহলে এই যে দেখো এই উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর অনেক বড়। কোষ গহ্বরটা কি? কোষ গহ্বরটা অনেক বড়। কিন্তু পক্ষান্তরে তুমি এই যে প্রাণী কোষের কোষ গহ্বর দেখো, এই দেখো প্রাণী কোষের কোষ গহ্বর এই যে অনেক ছোট। তাইলে উদ্ভিদ কোষের কোষ গহ্বর কি? উদ্ভিদ কোষের মধ্যে অপেক্ষাকৃত অনেক বড় কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বর কি? একেবারে ছোট। তাহলে এটা হলো একটা পার্থক্য। তাহলে আমরা ঝটপট পার্থক্য লিখে ফেলি। 3 নাম্বার পার্থক্য দাঁড়াবে হলো উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড়। কোষ গহ্বর বড়। আসলে কি কোষ গহ্বর থাকে এবং অনেক অপেক্ষাকৃত বড়, আর প্রাণী কোষে সাধারণত থাকে না, আর থাকলে অনেক ছোট থাকে। কোষ গহ্বর কি? ছোট। এটা হলো একটা পার্থক্য। এরপরে দেখো, আচ্ছা এখন তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরও আছে, আবার প্লাস্টিডও আছে, কোষ গহ্বর বড়, তার উদ্ভিদ কোষে কি এত উন্নত? প্রাণী কোষ কি উন্নত না? এখন এমন কিছু দেখতে হবে যেটা উদ্ভিদ কোষের মধ্যে নাই, প্রাণী কোষের মধ্যে আছে। দেখি এখন আমাদের প্রাণী কোষে কি আছে যেটা উদ্ভিদ কোষে নাই, গবেষণা করে বের করো। এই যে দেখো, এই যে উদ্ভিদ কোষের মধ্যে, প্রাণী কোষের মধ্যে এই যে দেখো মাইক্রোভিলা, এগুলাকে কি বলে? এই যে এখানে দেখো আঙ্গুলের মতো, এই যে আঙ্গুলের মতো অংশ, এটাকে বলে মাইক্রোভিলাই। কি বলে? মাইক্রোভিলাই। এই যে মাইক্রোভিলাই, আঙ্গুলের মতো, এই যে আঙ্গুলের মতো মাইক্রোভিলাই। এই যে মাইক্রোভিলাই প্রাণী কোষের মধ্যে মাইক্রোভিলাই থাকে, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে মাইক্রোভিলাই থাকে না। এটা একটা, যেমন এই যে উদ্ভিদ কোষ দেখো, এখানে কোনো ধরনের কিন্তু এরকম আঙ্গুলের মতো ভিলাই নাই, যেটা হচ্ছে প্রাণী কোষের মধ্যে এই ভিলাইগুলা থাকে। এবং হচ্ছে প্রাণী কোষের মধ্যে এই যে সেন্ট্রোজোম থাকে, এই যে সেন্ট্রোজোম আছে না, এই যে সেন্ট্রোজোম, এই যেখানে গোলাকার, এই যে গোলজ বস্তুর নিচে গোলাকার সেন্ট্রোজোম আছে, এটা হলো প্রাণী কোষের মধ্যে থাকে। কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে না? উদ্ভিদ কোষের মধ্যে এই সেন্ট্রোজোম থাকে না। এবং হচ্ছে তাহলে দেখো, তাহলে প্রাণী কোষের মধ্যে মাইক্রোভিলাই থাকে, উদ্ভিদ কোষের মধ্যে কোনো ধরনের মাইক্রোভিলাই থাকে না। প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে, আর উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে না, বা সেন্ট্রিউল। ওই সেন্ট্রোজোমের মধ্যে আবার সেন্ট্রিউল থাকে, ওই একই জিনিস। এটাকে সেন্ট্রোজোমও বলা যাবে, আবার সেন্ট্রিউলও বলা যায়। তাহলে এই দুইটা জিনিস আমাদের প্রাণী কোষের মধ্যে থাকে, উদ্ভিদ কোষের মধ্যে থাকে না। তাহলে এটাও আমরা লিখে ফেলি। এই যে এখন হচ্ছে আমাদের প্রাণী কোষে থাকে,
উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে না, এই যে প্রাণী কোষের মধ্যে কি থাকে, মাইক্রোভিলাই থাকে, মাইক্রোভিলাই লক্ষ্য করা যায় বা থাকে। আচ্ছা শর্টকাটই লিখি থাকে। আর এদের মধ্যে মাইক্রোভিলাই থাকে না। আর 5 নাম্বার হচ্ছে এদের সেন্ট্রোজোম। আচ্ছা সেন্ট্রোজোমও বলা যায়, সেন্ট্রোসোমও বলা যায়। আমেরিকারা এক ধরনের উচ্চারণ করে, ব্রিটিশরা অন্য ধরনের উচ্চারণ করে। সো ওইটা বলার দরকার নাই যে সেন্ট্রোজোম হবে না সেন্ট্রোসোম হবে, তোমার যেটা পছন্দ তুমি সেটাই লেখো। তাহলে আমরা সেন্ট্রোজোমই বলি আর কি। কি লিখলাম এটা, না সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম থাকে না, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে। এই যে পার্থক্য। আচ্ছা এরপরে সেন্ট্রোজোমের দিক দিয়ে গেল, নিউক্লিয়াসের উপর ভিত্তি করেও একটা, নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে একটা পার্থক্য আছে, সেটাও একটু বলে দেই। এটা অনেক সময় বুঝে না। এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, নিউক্লিয়াস দেখো, এই যে নিউক্লিয়াস, উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা কিন্তু বড়, যার কারণে নিউক্লিয়াসটা একটু পাশে, এক পাশে। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কি এক পাশে, এবং প্রাণী কোষের নিউক্লিয়াসটা সাধারণত কেন্দ্রের দিকে থাকে। এটা হলো একটা নিউক্লিয়াসের উপর বেস করে পার্থক্য, যে প্রাণী কোষের নিউক্লিয়াসটা কেন্দ্রের দিকে, কেন্দ্রের মধ্যে থাকে, আর উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা এক পাশে থাকে। এটাও একটা পার্থক্য করা যায়। আচ্ছা এরপরে হচ্ছে আরো পার্থক্য আছে, যেমন আমরা আরেকটু বই থেকে দেখি, আরো দুই একটা পার্থক্য আমরা বের করে ফেলি। আচ্ছা তার মানে তাহলে এটা আমরা লিখে ফেলি, এটা আমরা লিখে ফেলি যে উদ্ভিদ কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে পরিধির দিকে থাকে। নিউক্লিয়াসটা কোন দিকে থাকে, সাইড দিয়ে, প্লাজমা মেমব্রেনের দিকে, পরিধির দিকে থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস কই থাকে, কেন্দ্রের দিকে থাকে, নিউক্লিয়াস কেন্দ্রের দিকে থাকে। গেল। এবং হচ্ছে আরেকটা পার্থক্য, লাস্ট পার্থক্য দিয়ে শেষ করে দেই। এই যে উদ্ভিদ কোষের মধ্যে খাদ্য সঞ্চিত অবস্থায় থাকে, এবং প্রাণী কোষের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে। তো এই উভয়ই শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে। আমার শরীরের মধ্যে আমরা যত শর্করা খাচ্ছি, ওটা আমার কোষের মধ্যে যে সঞ্চয় হয়। কোষ কি করে, শর্করা ব্যবহার করে, কিছু আবার সঞ্চয় করে। এবং উদ্ভিদ কোষ শর্করা ব্যবহার করে কিছু সঞ্চয় করে, যেমন আমরা টাকা পয়সা ব্যবহার করে কিছু আবার সঞ্চয় করি তেমন। তবে এটা পার্থক্য হলো উভয় শর্করার মধ্যে একটু প্রকারভেদ আছে। শর্করা স্টার্চও হয়, শর্করা গ্লাইকোজেন হয়। সাধারণত প্রাণী দেহের মধ্যে যে শর্করাগুলো জমা থাকে এগুলো হলো গ্লাইকোজেন, আর উদ্ভিদ দেহের মধ্যে যে শর্করাগুলো হয় এগুলো হচ্ছে স্টার্চ। মানে শর্করা হলো মূলত দুই প্রকার, একটা গ্লাইকোজেন, একটা স্টার্চ। গ্লাইকোজেন হলো প্রাণী দেহে সঞ্চিত শর্করা, আর স্টার্চ হচ্ছে উদ্ভিদ দেহে সঞ্চিত শর্করা। তাই উদ্ভিদ কোষের মধ্যে যে শর্করাগুলো সঞ্চিত হয় এগুলো হচ্ছে স্টার্চ, আর প্রাণী দেহের মধ্যে যে শর্করাগুলো সঞ্চিত হয় সেগুলো হচ্ছে গ্লাইকোজেন। তাহলে এটা হচ্ছে একটা পার্থক্য, যে উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত শর্করা হচ্ছে, এদের মধ্যে সঞ্চিত শর্করা হচ্ছে স্টার্চ। বানানটা কি লিখলাম একটু ভালো করে লিখি, স্টার্চ। আর প্রাণী দেহের মধ্যে সঞ্চিত শর্করা হচ্ছে কি, গ্লাইকোজেন। সঞ্চিত শর্করা হচ্ছে গ্লাইকোজেন বানান কি, আচ্ছা গ্লাইকোজেন। এই তাইলে হচ্ছে আমরা মোটামুটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য এই যে এখানে সুন্দর করে লিখে দিছি। তোমাদের ক্লাস শেষে যে স্লাইড দেওয়া হবে এটার মধ্যে পুরো ক্লাসের স্লাইডটাই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা একটু এখান থেকে দেখি, পার্থক্যটা করে আমাদের অধ্যায়টা আজকে শেষ করে দেই, আজকের ক্লাসটা শেষ করে দেই। সেটা হচ্ছে কি, এই যে উদ্ভিদ কোষ, এই যে প্রাণী কোষ, দুইটার মধ্যে আমরা পার্থক্য বললাম যে এই যে উদ্ভিদ কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে, প্রাণী কোষের মধ্যে কোনো ধরনের কোষপ্রাচীর থাকে না। আবার উদ্ভিদ কোষের মধ্যে এই যে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা নিজের খাদ্য নিজে তৈরি হয়, এখানে ক্লোরোপ্লাস্ট থাকে। প্রাণী বা প্লাস্টিক থাকে, প্রাণী কোষের মধ্যে কোনো
ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে না। এবং উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকে এবং অনেক বড়। প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকে না বললেই চলে, থাকলেও অনেক ছোট থাকে। এই যে কোষ গহ্বর থাকে অনেক, এই যে কোষ গহ্বর থাকে অনেক ছোট। এরপরে এই যে প্রাণী কোষের মধ্যে আবার সেন্ট্রোজোম থাকে, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে কোনো ধরনের সেন্ট্রোজোম থাকে না। এবং হচ্ছে আবার এই যে প্রাণী কোষ আছে, প্রাণী কোষের মধ্যে এই যে মাইক্রোভিলাস থাকে, এটাকে এক বচনে মাইক্রোভিলাস বলে, আবার বহু বচনে মাইক্রোভিলাই বলে। এটা কোনো সমস্যা না, মাইক্রোভিলাস বা মাইক্রোভিলাই একই জিনিস। তাহলে এই প্রাণী কোষের মধ্যে হচ্ছে মাইক্রোভিলাই থাকে, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে কোনো ধরনের মাইক্রোভিলাই থাকে না। এবং হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, আর প্রাণী কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। এই হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। তাহলে টোটাল আজকের যে আমরা যে পড়াশোনা করছি একটু রিভাইজ করে দেখি আমরা কি কি পড়লাম আজকে। আমরা হচ্ছে একেবারে সুন্দরভাবে বেসিক থেকেই পড়ছি সবকিছু। এই যে এখানে সুন্দর করে সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে। প্রথমে আমরা পড়লাম হলো জীবকোষ। কোষ কাকে বলে? কোষ হচ্ছে একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীব ক্রিয়াকলাপের একটা একক, সেটাই হচ্ছে কি কোষ। কোষ এটা সংজ্ঞা সর্বপ্রথম প্রদান করছে 1969 সালে লুই এবং সিকেভিজ নামক দুইজন বিজ্ঞানী। এবং আমরা পড়লাম হচ্ছে আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি, এগুলো সব খ নাম্বার প্রশ্ন। বা প্রাককেন্দ্রিক কোষ এবং সুকেন্দ্রিক কোষের মধ্যে পার্থক্য, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য। এবং আমরা আরো পড়লাম হচ্ছে দেহকোষ কাকে বলে, জনন কোষ কাকে বলে, দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য। এগুলা খ নাম্বারের প্রশ্ন। আবার ক নাম্বারের প্রশ্ন আমরা আরো পড়লাম এই যে দেহকোষ কাকে বলে, জনন কোষ কাকে বলে, এবং আমরা পড়লাম জাইগোট কাকে বলে। তো ডিপ্লয়েড প্রকৃতির কোষ যেগুলো দেহ গঠন করে সেগুলো হলো দেহকোষ। হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ যেটা জনন কাজে অংশগ্রহণ করে সেটা হ্যাপ্লয়েড কোষ, এই জনন কোষ। জাইগোট পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলে ডিপ্লয়েড প্রকৃতির নতুন যে কোষের সৃষ্টি হয় তাকে জাইগোট বলা হয়। এবং আমরা আরো পড়লাম হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। মোটামুটি এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি একেবারে বেসিক লেভেল থেকে মোটামুটি সবকিছু বুঝতে পারছো। এছাড়াও এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আমাদের কোর্সে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। কারো যদি ইচ্ছা হয় শুধু বায়োলজি কোর্স নিবা, নো প্রবলেম, নাও। শুধু ফিজিক্স নিবা, নাও। শুধু কেমিস্ট্রি নিবা, সুযোগ আছে। সবগুলো কম্বাইন একত্রভাবে নিতে পারো, বেসিক টু প্রো। এখানে তোমাকে একেবারে বেসিক থেকে আস্তে আস্তে সব কিছু অধ্যায়গুলো এভাবে আমরা বেসিকলি সব কিছু পড়াবো। এরপর হচ্ছে তোমাকে এমসিকিউ সলভ করাবো, সিকিউ সলভ করাবো, এবং এভারেজ তোমার যা কিছু লাগে সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবে এবং হচ্ছে তোমাদের সঙ্গে ভালো একটা সময় কাটবে ইনশাল্লাহ। সো কোনো ধরনের টেনশন নাই, বায়োলজি নিয়ে কোনো ধরনের ভীতি করার দরকার নাই। তুমি তোমার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমি জাস্ট যেভাবে বলো তুমি সেভাবে সেটা অনুসরণ করো। ইনশাল্লাহ বায়োলজি নিয়ে কোনো ধরনের টেনশন থাকবে না। তুমি অন্যান্য সাবজেক্টের প্যারা নাও, আমার শুধু ক্লাসগুলো করবা আর নোটগুলো একটু পড়বা, হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে বিজ্ঞাপন দিয়ে দিই এই সহজ বায়োলজি বই কিনবা। এইটা যদি থাকে বই কিনলেই 50, আর যদি পড়ো তাহলে আর 50, 100। কারণ এই বই থেকে তুমি সবগুলা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। নতুন করে আস্তে আস্তে বলবো, এখন আপাতত বলা যাবে না। সেই বই। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে আমি যে কথা বলছি যে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে, তোমার পড়ার রুটিনটা কেমন হবে, একটা আদর্শ স্টুডেন্টের পড়ার রুটিনে লাস্ট 2 মাস কিভাবে পরে গোল্ডেন পাওয়া যাবে, A+ পাওয়া যাবে, এই ক্লাসটা করবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।